এবার শোনা যাচ্ছে? এবার কি শোনা যাচ্ছে? এবার শোনা যাচ্ছে? হ্যাঁ, আমি নিজেই শুনতে পেয়েছি। ঠিক আছে। ওটা মিউট করে ফেলেছিলাম। কি একটা করলে যেন আশেপাশের কোনো আওয়াজ শোনা যায় না, মানে মাইক ক্যাচ করে না, সেটা যে কি সেটিং সেটা কিন্তু আমি ভুলে গেছি। এবার এবার আওয়াজ আসছে দেখ সর্বাণী, এবার আসছে দেখ। অগ্রিমা আসছে তো দেখ, শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি শুরু করছি। আর কয়েকজন এসে গেলেই। জয়া এসছে, জয়াকে দেখতে পাচ্ছি। সায়নী, ওয়েলকাম ওয়েলকাম। আজকে আমি একেবারে খুব বিচ্ছিরিভাবে ক্লান্ত বইমেলা থেকে ফিরে। সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে বেশ ভয়ঙ্কর ভয়ঙ্কর অদ্ভুত টাইপের কিছু ঘটনা নিয়ে বসেছি। আজকে বেশিটাই আমাকে অগ্রিমা পাঠিয়েছে আর সর্বাণী পাঠিয়েছে। তো আর একটু, হ্যাঁ, আচ্ছা, সবাইকে স্বাগত জানাই। এবার আমি শুরু করে দেবো। আর আর হ্যাঁ, এখানে তো সংখ্যা বলা যাবে না, যাই হোক। আজকাল সবচেয়ে যেটা বড় কথা যে খুবই কম সদস্য আজকাল আসেন আর কি। যাই হোক, ঠিক আছে। হ্যাঁ, বুঝতে পেরেছি। আমি ওটা মিউট করে রেখেছিলাম। আমি ভাবলাম বোধহয় বাইরের আওয়াজ আসবে না, তা মাইকই মিউট হয়ে গেছে। ওই জন্যই জিজ্ঞাসা করলাম যে আমার গলাটা কি শোনা যাচ্ছে কি শোনা যাচ্ছে না। একটু ক্লান্ত শোনাবে, কিছু করার নেই। ঠিক আছে, শুরু করে দিই, কারণ পরে দেখা যাবে, রাত হয়ে যাচ্ছে। আচ্ছা, প্রথমে যে ঘটনাটা বলবো সেটা ভৌতিক না অলৌকিক নাকি এটা কোনো অসুস্থতা, এটা নিয়ে আমার কনফিউশন আছে। ঠিক আছে, কিন্তু মানে ঘটনাটা খুব অদ্ভুত টাইপের। সেটা হচ্ছে কোন জায়গা ঠায়গা আমি বলছি না। একজন বৃদ্ধা মহিলা থাকতেন একটা বাড়িতে। তিনি বেশ, তার যে ফ্ল্যাট, একটা ফ্ল্যাটে আর কি, বাড়ি বলবো না, ফ্ল্যাট, ফ্ল্যাটে তিনি থাকতেন। এবং তার যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে তার ফ্ল্যাটটা বেশ বড়। তার যেটা বৈশিষ্ট্য যে তার প্রায় 6-7খানা গোপাল ছিল, ছোট বড় নানান সাইজের গোপাল তিনি মানে ছিল তার কাছে। তিনি পুজো করতেন এবং সেই তাদের যত্ন সেবা করতে করতেই তার দিন কেটে যেত। এটাই হচ্ছে তার জীবনের প্রধান কাজ। এবং তিনি কারোর সঙ্গে মিশতেনও না, কারোর সঙ্গে সেরকমভাবে যে কথা বলা বা কিছু খুব একটা, মানে উনি আশেপাশে ফ্ল্যাটের সঙ্গে, যে একটা ফ্ল্যাট বাড়িতে মোটামুটি তো একটা দেখা সাক্ষাৎ বা কথাবার্তা কিছুটা তো হয়, মানে সেটাও কিন্তু ওনার খুব একটা পছন্দ ছিল না। তো যাই হোক, এরকম একটা সিচুয়েশনে ওনার বাড়িতে একজন ওনার একজন নাতনির বান্ধবী, মানে একটু নাকি কারোর কেউ একজন পড়তে এসেছিল সেই জায়গায়। এটা তো কলকাতারই একটা কোনো একটা জায়গায় উনি থাকেন। তো সেখানে আশেপাশে কোনো ইউনিভার্সিটি আছে, কোন জায়গা আমি একবারও বলবো না। তো সেখানে সেই মেয়েটি, একটি মেয়ে, সে হয়তো নাতনির বান্ধবী হতে পারে অথবা খুব দূর সম্পর্কের কেউ। সে এসে তার আর কি কলকাতায় কিছু থাকে না, বাবা মা হস্টেলে রেখে পড়াশোনা করাতে চান না, একটু একটা বাড়িতে থাকবে এবং সেখানে সে প্রোটেক্টেড থাকবে, এরকম একটা তারা খুঁজছিলেন। তো সেখানে এই এই যে দিদাই বলবো,
যে বয়স্কা মহিলা, তার বাড়িতে এসে ও ও থাকলো তখন। এবং এই কন্ডিশনে সে থাকলো যে সে বোধহয় কয়েক মাসের জন্যে থাকবে, তারপর সে অন্য কিছু একটা ব্যবস্থা করে নেবে। তার বাবা মাই চলে আসবে বা কেউ একজন আসবে, হয়তো তার কোনো ছোট ভাই বোন ছিল বা কিছু, তার কোনো পরীক্ষার জন্য বাবা মা এসে ওর সঙ্গে থাকতে পারছেন না, এরকম একটা কিছু ব্যাপার ছিল, পারিবারিক একটা কিছু সমস্যা ছিল। তো পরে হয়তো মা বাবা চলে আসবেন। তো এরকম যখন অবস্থা, তো ও তো থাকে, ওকে যত্ন করেই রাখেন, ভদ্রমহিলা যত্ন করেই রাখেন, ভালো ভালো সুন্দর সুন্দর খাবার টাওয়ার বানিয়ে ঠানিয়ে দেন, সেদিকে যত্নের কোনো অভাব নেই। এবার ভদ্রমহিলার ফ্ল্যাটটা এরকম যে মাঝখানটা হচ্ছে একটা ওই ড্রয়িং ডাইনিং, যা ওই রকম ড্রয়িং কাম ডাইনিং ওরকম একটা আছে। মেয়েটি যেদিকে থাকে তার একদিকের একটি ঘর হচ্ছে মেয়েটিকে দিয়েছেন উনি, উল্টো দিকে হচ্ছে মানে ওই ঘরের মুখোমুখি হচ্ছে দুটো ঘর আছে। একটা ঘরের মধ্যে ভদ্রমহিলা থাকেন, আর পাশের ঘরটা হচ্ছে ঠাকুর ঘর। এছাড়া যা থাকে আর কি ঠাকুর ঘর হিসাবে উনি ব্যবহার করেন, সেটাও কিন্তু যথেষ্ট বড় ঘর, এবং সেখানে উনি বেশ বড় সিংহাসন পেতে সেই তার উপাস্য দেবতাদের সেখানে রেখেছেন। এরপর যেটা বাকি যা রান্নাঘর বা বাকি যা সব, সেসব ঠিক ঠিক আছে, মানে ভালো স্পেস আছে ইয়েটার মধ্যে। একদিন রাত্রেবেলা ওকে যেটা বলেছে, রাত্রেবেলা তোমার ও যে ঘরটায় আছে আর কি, সেই ঘরটায় কিন্তু একটা অ্যাটাচ বাথরুম আছে। তো ও সেখানেই যায়, ওকে স্বাভাবিক ও সেখানেই যাবে। আর ওকে বলেছে যে রাত্রেবেলা আওয়াজ টাওয়াজ পেলে বার হওয়ার দরকার নেই, কি তুমি ভালো করে ঘুমিও। যাকে যেটা বারণ করা হয় তার মনে সেইটা নিয়ে অসম্ভব একটা কৌতূহল থাকে। আজকে যদি আমাকে কেউ বলে দেয় এই ঘরের বাইরে যেও না, তাহলে তো আমি যাবই, কারণ আমাকে দেখতেই হবে যে কী ঘটনাটা কী। তো সেখানে সে একটি অল্প বয়সী মেয়ে, তার ভেতরে তো আরও মানে অদম্য কৌতূহল যে কী ব্যাপারটা কী। আমাকে হঠাৎ রাত্রেবেলা আওয়াজ হলে বেরোবে না। আর আজকালকার দিনে মেয়েরা তারা তো, তাদের তো মোবাইলটা তো একটা ব্যাপার, তো সেখানে সে তো অনেক রাত অবধি জাগে। কিন্তু ও দেখতো যে ওই বাড়িতে যাওয়ার পর থেকে ওর কিন্তু মোটামুটি 12টা-13টার পর ও ঘুমিয়ে পড়তো, ক্লান্তও থাকতো, ও সকালে উঠতে হতো। তো যাই হোক, একদিন মাঝরাতে ওর ওরকম খুটখাট ঠুংঠাং এরকম একটা, আর যেন একটা চাপা স্বরের একটা কিছু আওয়াজ এরকম একটা ও পেয়েছে। ওর যদি ঘরের দরজাটা খোলা হয় তাহলে ও ওই ঠাকুর ঘরটা দেখতে পায়, আর তার পাশে একটু কর্নার করে ও কিন্তু রান্নাঘরটা দেখতে পায়। ও দরজাটাকে একটুখানি খুলে ও দেখছে যে ব্যাপারটা কি। ওর মনে হচ্ছে যে উল্টো দিকে যে ঘরগুলো সেখানে আলো জ্বলছে, কিন্তু এই যে ডাইনিং স্পেসটা এটার মধ্যে কিন্তু আলো জ্বলছে না। তো একটুখানি ও যেহেতু ওকে বারণ করেছে, সরি, ও এক ফোঁটা ফাঁক করেছে, চোখটা দিয়ে দেখছে। ও যেটা দেখছে ও ভাবছে মা এটা আবার কি হলো। ও দেখছে যে গ্যাসটা দেখতে পায়, গ্যাসের যে স্ল্যাবটা সেটার সামনে ভদ্রমহিলা দাঁড়িয়ে রয়েছেন, এবং ওই গ্যাসের ওপরে একটা বিরাট বড় একটা কড়াই, এবং ও যে গন্ধটা পাচ্ছে তাতে বুঝতে পারছে ওখানে পায়েস হচ্ছে। এবং ভদ্রমহিলা ওই কোলের মধ্যে যেটা বোধহয় বড় গোপাল, সেটাকে এরকমভাবে কোলে নিয়েছে, আর ওই খাবলা মেরে মেরে ওখান থেকে হাত দিয়ে তুলছে। সেটা কতটা গরম না ঠান্ডা সেটাও বুঝতে পারছে না, কারণ গ্যাস জ্বলছে না। সেখান থেকে ওটাকে তুলে ও গোপালকে খাওয়াচ্ছে আর নিজে খাচ্ছে, এবং সেটা খুব মানে দেখতে আর কি কীরকম একটা অদ্ভুত লাগছে আর কি। সে একটু এরকমভাবে বেঁকে দাঁড়িয়ে এরকমভাবে ধরে সে বাচ্চাকে খাওয়ানোর মতো করে খাওয়াচ্ছে, আবার নিজে খাচ্ছে, কীরকম যেন একটা মানে বাচ্চারা যেরকমভাবে খায়, বড়দের খাওয়াটা ঠিক এইভাবে মানে নোংরা করে তো বড়রা খায় না। তো সেরকমভাবে খাচ্ছেও না, দেখে না কীরকম ওর গা পা কীরকম শিরশির করে উঠেছে। ও পুরোপুরি দরজাটাকে বন্ধ করে দিয়ে চুপ করে বসে রয়েছে। জি বাবা, এ আবার কি। তো ও তো ঘরে লাইট ফাইট জ্বালায়নি, ও গিয়ে তারপরে আবার শুয়েই পড়েছে। যে বাবা কী রে, পাগল টাগল নাকি, রাত্রেবেলা মাঝরাত্রিতে পায়েস রেঁধে নিজে খাচ্ছে, ঠাকুরকে খাওয়াচ্ছে, এই আবার কীরকম জিনিস। নিজে যে হাতে নিজে খাচ্ছে সে হাতেই ঠাকুরকে খাওয়াচ্ছে, কী রে বাবা, পাগল আছে নিশ্চয়ই। শুয়ে পড়েছে, আচ্ছা ঠিক আছে। তারপরে আবার 2-3 দিন আবার ঠিকঠাক আছে,
আবার একদিন রাত্রেবেলা ও শুনছে ওরকম কেউ যেন ফিস ফিস করে কথা বলছে, বা এটা কেউ যেন কীরকম একটা অদ্ভুত আওয়াজ হচ্ছে, কীরকম একটা ঘস ঘস করে আওয়াজ হচ্ছে। তখন ও আবার উঠেছে, ওই যথারীতি ঘরের লাইট জ্বালেনি, আবার আস্তে করে দরজাটা খুলে আবার চোখ দিয়ে দেখছে যে কী ব্যাপারটা কী। এবার দেখছে আরও ভয়ঙ্কর ব্যাপার, ওই সমস্ত যে গোপালগুলোকে সেগুলোকে সমস্ত মাটির মধ্যে বসানো, মানে ওই যেটা ড্রয়িং রুম সেখানে মাঝখানে বসানো, এবং ও নিজে মানে হামাগুড়ি দিয়ে দিয়ে মানে এ প্রান্ত থেকে ওই প্রান্ত যাচ্ছে। ও তো বাবা, এ তো বদ্ধ উন্মাদ, এ তো আমি এই বাড়িতে তো আমি থাকতে পারবো না, এই উন্মাদের সঙ্গে থাকাটা তো ঠিক নয়। ঈশ্বর ভক্তি এক জিনিস, আর সেটা যদি এরকম পাগলের জায়গায় পৌঁছে যায় তো ও তো এইটাই ভাবছে যে এটা নিশ্চয়ই মানে হয়তো সন্তানরা দূরে দূরে থাকে, এদেরকে এত ইয়ে করে যে এই ঠিক আছে, ভক্তি শ্রদ্ধা তো ভক্তি শ্রদ্ধার জায়গায়, কিন্তু একজন বৃদ্ধা মানুষ হামাগুড়ি দিয়ে দিয়ে তাদের সঙ্গে কথা বলছে, এটা এটা একটু অ্যাবনর্মাল হয়ে গেল। মানে ভক্তি মার্গটা যদি ওই জায়গায় পৌঁছে যায়, জানি না বাবা কী হতে পারে। তো সাধারণত তো এরকম দেখা যায় না। তো ও সেদিনকেও খুব মানে ওর বাজে লেগেছে। তো এরপর ও আবার ভাবছে, এবার আবার এরকম একদিন আওয়াজ টাওয়াজ হয়েছে, তখনও ভাবছে উঠবো কি উঠবো না, বাবারে কি আমার কি ওঠা উচিত, কি আমার কি ওঠা উচিত নয়, মানে আবার কি দেখবো, ওর ওর মধ্যে একটা কিরকম আতঙ্ক কাজ করছে। এরপরে ও ওই আবার ওরকমভাবে চোখ দিয়ে ও দেখছে যে এবার যেন মনে হচ্ছে উনি কি ওদের সঙ্গে নাচছেন না কি করছেন, মানে ও সেটা যেন একটা একটা বিভৎস কিছু হচ্ছে, মানে এটা ডেসক্রিপশনটা ও ভালো করে দিতে পারেনি, ও এত নিজে ভয় পেয়ে গেছিল। সেটা যেন একটা মানে কি বলবো, একটা চরম একটা আনন্দ, বাচ্চাদের সঙ্গে যেন একজন অসম্ভব আনন্দ করছে, সে একবার একটাকে কোলে নিচ্ছে, সে খুব জোরে নেচে ফেলছে, মানে সব কিছু মিলিয়ে ওর কাছে একটা ভয়ঙ্কর জিনিস লেগেছিল। এবং ও যেটা মানে পরে যেটা ওর ওর যাকে যাকে বলেছে সবাই বলেছে যে এটা তো উন্মাদ আর কি, উন্মাদনার ইয়ে, কিন্তু ওর যেটা মনে হয়েছিল যে এই যে এই জিনিসটা হচ্ছে না, দিনের বেলা সেই মানুষটা একদম আলাদা, ভক্তি যার থাকবে সে দিনের বেলা একরকম ভক্তি, রাতের বেলা একরকম ভক্তি, এটা কিন্তু হয় না। ওর যেন মনে হয়েছিল যে ও কি পজেসড হয়ে যায়, রাত্রেবেলা ও এরকম হয়ে যায় কেন, রাত্রেবেলা কারো ভক্তিভাব জাগে, এটা তো একটু অস্বাভাবিক ক্ষেত্রে। আর কিছু ঠাকুরের ক্ষেত্রে আমরা জানি যে হয়তো কালী পুজো সেটা তো রাত্রেবেলাই হয়, সেখানে কালী সাধকরা কী করছে না করছে সেটা একটা প্যাটার্ন আছে, কিন্তু গোপালের সঙ্গে কিন্তু রাত্রির কোনো সম্পর্ক নেই। কারণ যারা গোপাল রাখেন, আমি যদ্দূর জানি, আমি মানে যা শুনেছি সেটা হচ্ছে যে তাদেরকে শয়ান দিয়ে দেয় ইত্যাদি ইত্যাদি, এরকম কিছু জিনিস থাকে। গোপাল তো একটা বাচ্চার ইয়ে, সেখানে সে ঘুমোবে, সেটাই তো। সেখানে ও এমন কিছু দেখেছিল যেটা কিন্তু ও বলতে পারেন বা বলতে চায় না রাদার। তো এমন কিছু দেখেছে, ও সেই রাত্রেবেলায় ও মাকে ফোন করে যে আমি কিন্তু আমার বন্ধুর ইয়েতে আমি কালকে সকালবেলায় উঠে চলে যাব, কিছু বলে বোধহয় মাকে। তখন ওর মা বলেন যে হ্যাঁ তুমি তাই করো, তোমার ওখানে থাকার দরকার নেই। এরকম যদি কাণ্ড হয়ে থাকে, আগের ঘটনাগুলো কিন্তু মাকে বলেনি, কিন্তু একদম ফিসফিস করে কোনো রকমে যেন, এবং এই যখন ও ফিসফিস করে মাকে যখন ঘটনাগুলো জানাচ্ছে, ওর যেন মনে হয় ওর ওর এটা একটা মানে মানুষ তো কিছু অনুভব করতে পারে, কিছু জিনিস তো দেখা গেলো সব চুপচাপ হয়ে গেল, এবং ওর যেন মনে হচ্ছিল ওর দরজায় কান পেতে কেউ শুনছে। ওর তখন আরও অস্বাভাবিক ভয় লাগে, কারণ ভদ্রমহিলা উন্মাদ হয়ে গিয়ে থাকেন বা পজেসড হন বা যে কোনো কিছুরই হোক না কেন, যে জিনিসই হোক হোক না কেন, মানসিক বিকৃতি হোক যাই হোক না কেন, সেটা এই লেভেলে চলে গেছে যে উনি এখন নিজের নিজস্বতা বা নিজে আমি কে এটা বোধহয় ওনার ঠিক খেয়াল নেই। উনি যে স্বাভাবিক দিনের বেলা যে জিনিসটা থাকে ওনার মধ্যে, সেই স্বাভাবিকতাটা কিন্তু ওর নেই। এবার যদি ও দরজা ভেঙে ঢোকে ওর তো মানে সেই রাত্রে মানে ওরে দুর্গার নাম জপ করে কাটিয়েছে, তারপরে সকালবেলা উঠে সকালবেলা যখন আবার উঠছে তখন তো দেখছে উনি ঘুমোচ্ছেন,
নিজের ঘরে ঘুমোচ্ছেন। তখন ও উঠে আর কোনো দিকে তাকায়নি, ওই একটা বেশি জিনিস তো নিয়ে যায়নি, জামা কাপড় কোনো রকমে গুছিয়ে টুছিয়ে ও কিন্তু বেরিয়ে চলে যায়। এবং ও যখন বাইরে দু একজনের সঙ্গে সামনাসামনি, মানে কেউ হয়তো জিজ্ঞাসা করে যে কি হলো তুমি চলে যাচ্ছ বা কিছু, বলছে হ্যাঁ আমার না ভালো লাগে না, বলছে হ্যাঁ ভদ্রমহিলা যেন কেমন কারোর সঙ্গে কথা টথাও বলেন না, আর কীরকম আমরা সারা রাত ধরে আওয়াজ টাওয়াজ পাই, কেন তুমি ওখানে থাকছিলে কি করে, আমরা তো সেটাই ভেবে পাচ্ছিলাম না। ওনাকে কেমন যেন লাগে, উনি সারা রাত্রি কি ঘরের মধ্যে কি করেন তা ভগবান জানে, তুমি কিছু জানো? ও বলেছে না আমি জানি না, কারণ ওখানে সেটার আবার কি হবে লোককে জানানোর বাবা কি দরকার, ও তো ওর মা বলেই দিয়েছে যে না তুমি এক্ষুনি ওখান দিয়ে বেরিয়ে চলে এসো, এবং এটা নিয়ে কারোর সঙ্গে কোনো আলোচনা করার বা তুমি যার যেখানে যাচ্ছ বন্ধুর ওখানে যাচ্ছ সেখানে গিয়েও তোমার কিছু বলার দরকার নেই, তুমি বলবে আমার পোষাচ্ছে না, ব্যাস। ও কিন্তু আর কাউকেই বলেনি, ওর পরিবারের মারফত আর কি এই ঘটনাটা এসছে, যে ওর কোনো কাজিন টাজিন এরা আর কি বলেছে। এত ডিটেল আমি যাচ্ছি না, কে কোথায় কার আত্মীয় থাকতেই পারে, ঠিক আছে। তো একটা আচ্ছা আমি একটু দেখে নিই কে কি বলছে। আচ্ছা ঠিক আছে, সবাইকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা সুলগ্না এসছে, থ্যাংক ইউ সুলগ্না। মিতালি রয় থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। দেবলীনা চ্যাটার্জি ওয়েলকাম। হ্যাঁ রে ভয়ানক ভক্তি, হ্যাঁ একটু মানে কোনো কিছুই না খুব বাড়াবাড়ি বোধ হয় ভালো না, ঠিক আছে। আর জানি না দরকার নেই, কেমন যেন লেগেছে আর কি, যাই হোক। কিন্তু ও যে ওইখানে মানে ম্যাক্সিমাম ভয় কিসে পেয়েছিল সেটা কিন্তু ও বলেনি, সেটা ও কি যে দেখেছে তা তো শুধু ওই জিনিসটা ও 2-3 দিনই খেয়াল করেছে, শুধু যে পায়েসের ক্ষেত্রে তা না, ওই যা, হ্যাঁ এটা তো আমরা শুনি যে ঠাকুরকে খাওয়ায় নিজে খায়, এটা কিন্তু এক জিনিস, কিন্তু সেটা খাচ্ছে গায়ে পড়ে যাচ্ছে, সেটা একটা কেমন লাগে না শুনতে, একজন পরিষ্কার ব্যাপারটা তো, যাই হোক এটা নিয়ে আর কিছু মন্তব্য না করাই ভালো। আচ্ছা এরপরে একটা ঘটনা বলবো, সেটা হচ্ছে আচ্ছা এবার যে ঘটনাটা বলবো সেটা হচ্ছে বেঙ্গালুরুর ঘটনা। সেখানে 2 বন্ধু এখান থেকে যায়, কলকাতা থেকে যায়, তারা ওখানে অফিস জয়েন করে এরকমই হয় যে একই অফিসের মানে 2জন, সেটা বেশ বড় একটা কোম্পানি, এবং সেখানে 2টি ছেলের সঙ্গে 2জনের রিলেশন হয়ে যায়, এবং সেটা কিছুদিন বাদে বিয়েও হয়ে যায়, মানে 2টো কাপল হয়ে যায় আর কি। এরপর ওদের যেটা এর আগে হোস্টেলে ওরা থাকতো বা ওই মেস করে 4-5 জন মিলে ওরা থাকতো, কিন্তু বিয়ে হয়ে যাওয়ার পর তো ওরকমভাবে থাকা সম্ভব না, আর ব্যাঙ্গালোর শহরে যথেষ্ট সব কিছুর দাম ধাম বেশি টেশি। তখন ওরা ঠিক করে যে চল আমরা একটা কাজ করি, একটা ছোট ফ্ল্যাটই না হয় আমরা ভাড়া নিই, আর ওখানে যেহেতু প্রচণ্ড মানে ভাড়া রেন্টটা খুব বেশি, সেহেতু ওখানে কিন্তু মেনেও নেয় যে একটা ঘরের মধ্যে বা একটা ফ্ল্যাটের মধ্যে এক একটা ঘরে এক একটা কাপল থাকবে, এটা কিন্তু ওদের ওখানে হয়। তো সেরকম ওরা একটা ফ্ল্যাট নেয় যেখানে
ভাড়াটা দুটো ফ্যামিলির মধ্যে ভাগ হয়ে গেলে ব্যাপারটা ওদের কাছে বেশ সুবিধাজনক। আর দুটো ঘর সেখানে আছে। তো সেখানে আহ, চৈতালি আর সুচরিতা এই দুটো নাম আর কি তাদের। তো যখন চারজনেরই যে একই সময়ে ডিউটি পড়বে তা তো না, বিশেষ করে চৈতালি আর সুচরিতার মধ্যে এক সময় কিন্তু ডিউটি পড়তো না, ঠিক আছে। তখন ওরা কি করতো, আম, মানে কেউ হয়তো একটা রান্না করে রেখে দিল, আবার আরেক আরেক পক্ষ এসে যখন আবার একটু ফ্রি পেলো তখন আবার রান্না করে রেখে দিল, এরকমভাবে ওরা নিজেরা গুছিয়ে টুছিয়ে থাকতো। ঠিকঠাকই থাকছে। হঠাৎ মানে এই মাসখানেক যাওয়ার পর থেকেই চৈতালি একটা জিনিস ফিল করতে শুরু করলো যে যখন ও ঘুমাতো, ওর যখন ফ্রি পেতো আর কি, ও হয়তো পুরো ফ্ল্যাটটার মধ্যে একা, বাকি তিনজনই নেই, তিনজনই বেরিয়ে গেছে, তখন ও ফিল করতো যে প্রথমে একদিন আওয়াজ পায় যে জল পড়ছে, কোথা থেকে যেন জল পড়ছে। তখন ও ওঠে, দুটো রুমের সঙ্গেই কিন্তু অ্যাটাচ বাথরুম রয়েছে। এবার ও উঠে দেখে যে ওই সুচরিতার ঘরের ভেতরের যে আছে ইয়েটা, বাথরুমটা, ওখান থেকে মনে হচ্ছে যেন জলের আওয়াজ পাচ্ছে। ও তখন উঠে ওখানে যায়, গিয়ে ওর মনে হয় যে হ্যাঁ ট্যাপটা বোধহয় মানে একটু লিক করছে, ওটাকে আবার ঠিকঠাক করে দিয়ে যতটা সম্ভব প্রেশার দিয়ে বন্ধ টন্ধ করে যখন ও ফিরছে, তখন ওর মনে হয় যে ওই ঘরের মধ্যেই কোথা থেকে, মানে ও তো মারাঠি ফারাঠি জানতো না, বা সাউথ ইন্ডিয়ান কোনো ভাষাইও জানে না, কোনো একটা আননোন ভাষায় কেউ, একটা ছোট্ট বাচ্চা মেয়ে কাঁদছে এবং সে কোনো হেল্প চাইছে। ওনার চারপাশে তাকাতে থাকি যে কোথা থেকে হতে পারে, এই আওয়াজটা কোথা থেকে হতে পারে। আমি কি তারপর আবার শোনে যে সবটা চুপ হয়ে গেল, বন্ধ হয়ে গেল। ওর কিরকম একটা অস্বস্তি চলে আসে। আর সবচেয়ে বড় কথা যে অন্যের বেডরুমে গিয়ে দাঁড়িয়ে থাকাটাও তো মানে দেখা বা কোনো জিনিস হাত দেওয়া, এটাও তো ঠিক শোভনীয় নয়। তো আবার বেরিয়ে চলে আসে। বেরিয়ে চলে এসে তখন বাবা আমাকে স্লো কানেকশন দেখাচ্ছে। আচ্ছা, তারপরে ও দেখে যে মানে আরেকদিনও সেম জিনিস, ও আবারও শুনছে জল পড়ে যাচ্ছে। জল যখন ও বন্ধ করতে যাচ্ছে তখন ও আবার শুনছে যে ওটা কন্নড় ভাষা ছিল। ও পরে ওটা বুঝতে পারে যে ওটা হচ্ছে কন্নড় ভাষায় কেউ, কোনো একটা বাচ্চা মেয়ে কোনো হেল্প চাইছে। তা ও একদিন সুচরিতাকে জিজ্ঞাসা করে যে এই শোন, কিছু মনে করিস না, আমি তোর ঘরে ঢুকতে বাধ্য হয়েছিলাম যে ওই দিকের যে কি বলে বাথরুমটা আছে ওখানে কিছু একটা মানে প্লাম্বার ডাকতে হবে, কারণ ওখানে না একটু জলটা লিক করে। জল বলে হ্যাঁ এটা আমি জানি। তা বলছে তুই কি তোর ঘরের মধ্যে কিছু মনে করিস না, কোনো আওয়াজ পাস? না, পাই না তো। কেন আওয়াজ পেতে যাবো কেন, কিসের আওয়াজ? বলছে না, তুই যখন একা থাকিস বা কিছু, তুই কি আম, কোনো বাচ্চা মেয়ের গলার আওয়াজ পাস? বলছে না, কোনো দিন পাইনি। কেন? বলছে না, কিছু না। ও যখন শুনছে যে মানে ওকে ভয় দেখানোটা তো ওর উদ্দেশ্য নয়, তখন ও বলেছে না তাহলে বোধহয় আমি ভুল করেছি, বলে চলে এসছে। এরপর ও না একটু খোঁজ নিতে থাকে যে কিছু তো একটা ঘটনা আছে বাবা, যেটা আমি বুঝতে পারছি না, যেটা আমার মাথায় ঢুকছে না। তখন আর ওদের না ওই দেয়াল আলমারিগুলো ছিল ওখানে, তাকের মধ্যে সমস্ত জিনিসপত্র রেখে টেখে ওদের সুবিধাই হতো তাতে, যে সেটাকে লক করে রাখতো। এখন অন্যের ঘরের দেওয়াল আলমারির মধ্যে কি আছে সেটা তো সেটা নিয়েও কেউ কোনো প্রশ্ন করতে পারে না। তো ও একদিন ওর মনে হয়েছে যে এই যে দেওয়াল আলমারিটা, এর ভেতর থেকেই যেন কেউ ফিসফিস করে কিছু একটা বলছে, ওই হেল্প চাইছে আর কি। তখন ওরকম নক করে জানতে চায় যে ও ও হিন্দি ইংলিশ এগুলোতেই বলতে থাকে যে কে আছো ভেতরে, কেউ আছো কেউ। ও ভাবছে তাহলে কি সুচরিতাই কাউকে আটকে রেখে দিল, এটা কি হতে পারে কখনো?
এরকম ও ভীষণ কনফিউজড হয়ে গেছে। তো যাই হোক, এরকম হতে হতে মানে বেশ কয়েক মাস কিন্তু চলে গেছে। এটা কিন্তু মাঝে মাঝে হয়, ও যে রেগুলার বেসিসে ও যেটা শুনতে পাচ্ছে তা কিন্তু না। তারপর ওরা একটা আলাদা বাড়িতে, তো ওই সুচরিতাই বলে যে বোধহয় ওদের বছরখানেক বাদে চারজনেরই বোধহয় একটু কিছু স্যালারি বাড়ে ঠাড়ে, যে চল আমরা তাহলে অন্য জায়গায় উঠে যাই। ঘরটা ভীষণ স্যাঁতস্যাঁতে, একটু শ্যাবি টাইপের, সেরকমভাবে যে আলো হাওয়া যে ঢোকে তাও না। ওরা আরেকটু বেটার জায়গা দেখে উঠে যাচ্ছে। উঠে যখন যাবে তখন ওই সমস্ত জিনিস খালি ঠালি করে ঠরে তখন এবার ও কিন্তু আর কৌতূহল রাখতে পারেনি। ও বলেছে যে তোর এই ইয়েটা না আমি একটু দেখব। বলেছে হ্যাঁ আয়। ওরা ওরকম ভালো করে এরকমভাবে খুঁজে টুজে কিছুই নেই ওখানে, কিছুই পাওয়া যায়নি। তো এবার যার কাছে ওরা চাবিটা হ্যান্ডওভার করবে সেই লোকটা এসছে ওদের ওখানে। তখন বলছে, ও জিজ্ঞাসা করছে না, তখন সুচরিতা বলছে দেখ, আমাদের তো কোনো উপায় ছিল না যে অন্য জায়গায় কোথাও গিয়ে থাকবো বা কিছু। সেই জন্য আমি যদি এই ভয়টা, তুই যে ভাবছিস যে তুই একাই শুনেছিস তা কিন্তু না, আমিও শুনেছি। আমার ঘরের মধ্যে আমি যখন একা থেকেছি আমিও এই হেল্প করার ব্যাপারটা আমি শুনেছি, এবং কেউ কাঁদছে সেটাও আমি জানি। কিন্তু আমাদের তো কোনো উপায় ছিল না, আমরা কোথায় যাব বলতো? কোথাও তো যাওয়ার ছিল না। আমি শুধু তখন থেকে ভাবছি যে কবে আমাদের একটু স্যালারিটা বাড়বে তখন তাহলে আমরা এই ঘরটা ছেড়ে দেবো বলে। আমিও শুনেছি, ওর যে হাজব্যান্ড সেও শুনেছে। তাহলে বলে আমি কখনোই বলিনি, কারণ তাতে কি হতো, ভয়টাই বেড়ে যেত, আর কিন্তু কিছুই হতো না। কারণ আমাদের কিন্তু কোনো রাস্তা ছিল না যে আজকে আমরা যে জায়গাটায় রয়েছি আমরা আরেকটা ফ্ল্যাট দেখে আমরা উঠে যেতে পারছি। আমাদের কিন্তু 6 মাস আগে সেই পরিস্থিতিটা ছিল না। সেখানে আমাদের এই পরিস্থিতিটাকে এবং এই বাড়িটাকে, এই ফ্ল্যাটটাকে মেনে নেওয়া ছাড়া আর কোনো আমাদের কাছে রাস্তা নেই। সেই জন্যই আমি আর কিছু বলিনি। বলেছে বাবা তোর তো ধন্য ভাই, তুই এই জিনিসটা বুঝেছিস বলে। আজকে না যে লোকটা চাবি নিতে আসবে তাকে না ভালো করে জিজ্ঞাসা করবো যে কি ব্যাপার। ওরা দুজনে মিলে চেপে ধরেছে, কি ব্যাপার ভাই বলুন তো, আপনি কিছু তো আমাদের কাছে লুকিয়েছেন। আমরা তো এই ঘরের মধ্যে একটা আওয়াজ পেয়েছি, একটা বাচ্চার বলছে আপনারা তো বাড়ি ছেড়েই দিচ্ছেন, আসলে কি জানেন তো, মানে কি বলবো, আমি তো ঠিক মানে মালিক নই, মানে আমি মাঝখানে ম্যানেজার টাইপের আর কি। বললো এই বছর দুয়েক আগে এখানে একটি কাপলা আসে, তাদের সঙ্গে না একটি মেয়ে ছিল, যে হচ্ছে মানে কি বলবো, সে হয়তো একটু অসুস্থ টাইপের, সেটা মানসিক বা শারীরিক। আমি এটা নিয়ে এত ডিটেলে মানে এত বাজে লেগে আমার এই সমস্তগুলো ভাবতে। একটা শিশুর সঙ্গে মানুষ কি করে এরকম কীরকম করে, অন্যের শিশুর সঙ্গেও এই জিনিসটা করা যাবে না, সেখানে নিজের সন্তানের সঙ্গে কি করে করেছে তারা আমি জানি না। মানে কি বলবো, ভাবতেও ভীষণ কষ্ট লাগে যে এই বাচ্চাটাকে ওরা কি করতো। বাচ্চাটা যেহেতু পুরোপুরি সুস্থ ছিল না, মা বাবাও তাকে কেয়ারই করতো না। এবং আরেকটি বোধহয় ছেলে সুস্থ ছিল, মানে সে সব দিক দিয়ে ঠিক, তাকে নিয়ে ভীষণভাবে ব্যস্ত থাকতো। এবং যখন এই মেয়েটা একটাই হতো, খেতে চাইতো, কিছু চাইতো, তখন ওকে কি করতো শাস্তিস্বরূপ, মা বাবা দুজনেই চাকরি করতো এবং বাচ্চাটাকে বোধহয় স্কুলে পাঠাতো, এরকম ছেলেটাকে স্কুলে পাঠাতো। কিন্তু যেহেতু এ পড়াশোনা করার মতো তার এবিলিটি ছিল না, সেটা হয়তো ফিজিক্যাল বা মেন্টাল কিছু, মানে ফিজিক্যাল বা অন্য কী ছিল, আমি এটা নিয়ে আমার আলোচনা করতেই ভালো লাগে না, একটা বাচ্চার বিষয় যেহেতু। তো সেই বাচ্চাটিকে কী করতো, ওটার মধ্যে আটকে রেখে দিত, ওই যে দেয়াল আলমারিটা ওটার মধ্যে আটকে রেখে দিত। এবং এতটাই ভয়ঙ্কর তারা, কি বলবো, মানে মানুষ যে এরকম হতে পারে, এটা এই ঘটনাটা না শুনলে আমি বিশ্বাস করতে পারতাম না যে মানুষ এরকম হতে পারে। আসলে মানুষ সবই হতে পারে, মানুষ বোধহয় সবই পারে। তো সেই রকম ওই সবই পারে টাইপের একটি উদাহরণ এটা, যে মানুষ এটাও পারে। সেটা হচ্ছে যখন ওরা বাড়ি ছেড়ে চলে যায় তখন ওই ডাক্তারের কাছ থেকে ওরা তো জেনে গিয়েছিল যে এ জীবনেও সারবে না, এর পেছনে টাকা আর সারা জীবন ঢালতে হবে, কিন্তু এ কিছুই হবে না। তার উপরে মেয়ে সন্তান, তার মানে তো তার তো এতগুলো দোষ নিয়ে তার তো বাঁচার কোনো অধিকার নেই। ওরা ওখানে ওকে রেখে দিয়ে ওরা চলে যায়।
চলে যায় মানে এই স্টেট ছেড়েই ওরা চলে গেছে। এবং যখন তারপরে তো মানে বেশ কিছুদিন ওই ফ্ল্যাটটায় কারোর ভাড়া, ওরা হয়তো এমনভাবেই গেছে যে তারপরে বেশ কিছুদিন বাদে আর কি ওই ফ্ল্যাটে আবার পরবর্তী যারা আর কি তারা সেই ফ্ল্যাটে ঢোকে। যখন তারা ঢোকে তখন ওই সেখানে তারা ভাড়াটেরা ঢোকে না, যে মালিক সেই এসেছিল যে দেখি সব একটু ঠিকঠাক আছে কিনা এই সমস্ত দিয়ে, মানে পরবর্তী ভাড়াটে আসার আগে সে আবার সবটা দেখতে এসেছিল, তখন সেখানে সে ওই মৃতদেহটি উদ্ধার করে। এবং যাদের প্রচণ্ড অবস্থা খারাপ, যারা থাকতে পারছে না, মানে যে কোনো জায়গায় থেকে নেবে এরকম লোক ছাড়া এখানে ওরা রাখেনি কাউকে, কারণ জানে যে তারা থাকতে পারবে না। এই মেয়েটি কিন্তু তাদের কাছে ওই সেই হেল্পটা চায়। ও তো নিশ্চয়ই হেল্প চেয়েছিল, মারা যাওয়ার আগে তো নিশ্চয়ই ও হেল্প তো চেয়েইছে। যে আর স্বাভাবিক, কি ভয়ঙ্কর এটা ভাবতেও আমার কিরম গায়ে কাটা দেয়, কি ভয়ঙ্কর। একদমই একদমই, এইসব কি করে করে মানুষ, কি করে করে এটা, মানে কোনো শিশুর সঙ্গেই কি এটা করা যায়? কোনো শিশুর সঙ্গে এটা করা যাবে না। মানে মানুষের তো ছেড়ে দিলাম, কুকুর বেড়ালের সঙ্গেও তো করতে পারবো না এটা। ছেড়ে দেবো, তাকে রাস্তায় বসিয়ে দিয়ে চলে যেতে পারতো। বহু দয়ালু মানুষ আছে, সে হয়তো তাকে তুলে নিয়ে গিয়ে সে বেঁচে থাকতো। মানে সে অসুস্থ হয়েছে বলে তার বাঁচার অধিকার নেই? কি ভয়ঙ্কর কথা এসব। যাই হোক, হ্যাঁ ঠিক। আচ্ছা, এরপর হচ্ছে ঘটনা তোমাদের কেমন লাগছে কে জানি, কেউ একটু জানিও তোমাদের কিরকম লাগছে। সংঘমিত্রা, ওয়েলকাম, থ্যাংক ইউ থ্যাংক ইউ। পাপিয়া বন্দ্যোপাধ্যায়, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে যে ঘটনাটা বলবো সেটা হচ্ছে আজকের দিনে যে জিনিসগুলো হয় আর কি, ইউটিউবার। ঠিক আছে, বলিস সেগুলো। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, এবার যে ঘটনাটা বলবো সেটা হচ্ছে একজন ইউটিউবার, তিনি মহিলা, এবং তিনি তার হাজব্যান্ডের সঙ্গে ঘুরতে গেছেন হচ্ছে কার্শিয়াং। কার্শিয়াংয়ে ওরা যে হোটেলটায় ছিল সেই হোটেলের ঢোকার কিছুটা আগে একটু সেখানে বোধহয় গাড়িটা ঠিক মতো ওঠে টোঠে না, ও একটু হেঁটে উঠতে হয়, সেরকম একটা জায়গায়। আশেপাশে তো আরও বাড়ি টাড়ি রয়েছে। সেখানে একটা বাড়ির পাশ দিয়ে যেতে যেতে, মানে হোটেলটা থেকে আরেক একটু ডিস্টেন্স আছে, ঠিক আছে, বেশ কিছুটা ওদের মানে পাহাড়ের চড়াই দিয়ে ওদের উঠতে হচ্ছে। তো সেখানে এরকম একটা সাইডে একটা বাড়ি দেখে, বাড়িটা দেখলেই বোঝা যাচ্ছে এটা একেবারে পরিত্যক্ত, কেউ থাকে না ওখানে। তো সেখানে সেই বাড়িটাকে দেখে না ও দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে গিয়ে একটা অদ্ভুত আকর্ষণ বোধ করে, যেন মনে হচ্ছে বাড়িটা ওকে ডাকছে যে আয় আমার ভেতরে এসে দেখ কি অবস্থা বা কিছু এরকম। তাছাড়া ও ইউটিউবার, ও তো এটা তো একটা টপিক হয়ে যাবে তখন। ও এবার ওর দলের মধ্যে আরও কয়েকজন ছিলেন আর কি, হয়তো ওর যাদের সঙ্গে গেছে টেছে তারা সবাই চা খাবো চা খাবো করতে থাকে। তো বা কিছু খাবে টাবে, সামনে যে দোকানটা সেখানে গিয়ে তারা বলে আর কি যে কিছু খাবো ঠাবো, হোটেলে তো ঢুকবেই কিন্তু তার আগে চা খেয়ে যাবে, এরকম একটা ব্যাপার। তো তখন সেই দোকানদারকে জিজ্ঞাসা করে যে এই বাড়িটাতে ঢোকা যাবে? বাড়িটার দেখছি বলছে একদম তাকাবেনই না ওই বাড়িটার দিকে, বাড়িটাতে কেউ যায় না, গত 20-25 বছর বাড়িটাতে কেউ যায় না, এবং এটা যার প্রপার্টি সে এখানে থাকেও না, সে বহু দূরে হয়তো কোথায় সে এই স্টেটে থাকে কিনা যথেষ্ট সন্দেহ আছে। যাই হোক, ওখানে যাওয়ার কোনো চেষ্টাই করবেন না, বাড়িটা মোটেই ভালো না, সুবিধের না। তখন মেয়েটা বলে কেন, আমি ভেতরে গিয়ে একটুখানি
দেখবো, একটু দেখবো। বলছে না, বলা হলো তো, আপনাকে তো না বলা হলো। ওরা বেশ একটু বকার ভঙ্গিতেই কথা বলে। ও বলছে আচ্ছা ঠিক আছে। ওর তো মাথায় খালি ঘুরছে যে আমি কখন যাব কখন যাব। ওর তো ওই চায়ের দোকানের লোক বললো কি না বললো তাতে কিছু এসে যায় না। তারপরে একটু সন্ধ্যের দিকে ওরা যখন আবার আরেকটা জায়গা থেকে ফিরছে, এটা ছিল সকালের দিকে, আর যখন ফিরছে তখন ও ইচ্ছা করে, ওর হাতে তখন বেশ বড় ক্যামেরা ট্যামেরা রয়েছে, আবার ওই সব মোবাইল টোবাইল মানে সবই সঙ্গে রয়েছে আর কি। তখন সবাই একটু এগিয়ে গেছে, ও ইচ্ছা করে একটু একটু পিছিয়ে গেছে, যে হ্যাঁ তোমরা যাও, আমি আস্তে আস্তে আসছি, এই বলে কিন্তু ওর হাজব্যান্ড অনেকটা মানে উঁচুতে উঠে গেছে, ও একটু নিচে রয়েছে। এরকম একটা জায়গায় ও যেই দেখেছে একটু ফাঁকা মতো, তখন কিন্তু বিকেলের শেষ প্রান্ত আর কি, একটু বাদেই সন্ধ্যা হয়ে যাবে, ও টুক করে দরজাটা খুলে, বাইরের যে গেটটা সেটা দিয়ে খুলে, তখন দেখছে যে একটা ওই এক পাল্লার আর কি দরজা, সেটাকে চাপ দিতেই কিন্তু ভেতরে ঢুকে গেছে। ভেতরে গিয়ে ও তো চারপাশটা দেখছে, এমনিতেই তো অন্ধকার হয়ে আসছে, তার উপর সারা বাড়ির সমস্ত দরজা জানলা বন্ধ, কোনো দিক দিয়ে মানে কোনো আলোর কোনো ছিটেফোঁটা নেই। এবং কোথাও যথারীতি একটা বাড়িতে যদি বছর 20 কেউ না থাকে, সেখানে কেউ বাল্ব লাগিয়ে রাখবে না বা টিউবলাইট থাকবে না সেখানে, খুব স্বাভাবিক। কোথাও কোনো লাইটের কোনো চিহ্নও নেই। এবার ওই একটা করিডোর দিয়ে ও হেঁটে হেঁটে তবু যেটুকু আর কি ওর কাছে যে লাইট টাইট রয়েছে সেগুলো চালিয়ে টালিয়ে ও এগোচ্ছে, ইয়ে করছে, ওই ভিডিও করছে। ওর হঠাৎই মনে হচ্ছে যে ওর পেছনে ওকে কেউ ফলো করছে, কেউ ওর পেছনে পেছনে হাঁটছে। ও তো আবার এই পাশে তাকায়, না কেউ নেই। এরকম দু একবার যখন এই অনুভূতিটা হয়েছে, ও দোতলায় যাবে ভেবেছিল, তখনও মনে হচ্ছিল যেন ওর সঙ্গে যেন সিঁড়ি দিয়ে কেউ উঠছে। ও নেমে চলে এসে বাইরে চলে এসছে। ওর আর বেশি ইয়ে হয়নি আর কি, মানে আর বেশি রিস্ক নেয়নি, কারণ ওর একটা জিনিসই মনে হলো, যদি মানুষ হয় তাহলে আমি খুব বিপদে পড়ে যাব। এইটা যখন ও ভেবেছে তখন ও কিন্তু চলে এসছে। এসে সেদিনকে রাত্রেবেলা ও কথায় কথায় হাজব্যান্ডকে জানিয়েছে। হাজব্যান্ডকে যখন ও জানিয়েছে যে দেখো এরকম আমি এরকম গিয়েছিলাম, আমার এরকম ওর হাজব্যান্ড ওকে প্রচণ্ড বকা দেয়, যে কি হচ্ছে কি, আমরা তো এখানে বেড়াতে এসেছি, তুমি কি বিপদে ফেলতে চাইছো না কি, কি মানে নিজে বিপদে পড়তে চাইছো? ওখানে যদি কোনো মানুষ থাকে তাহলে তোমার কি হবে? তোমার তো অদ্ভুত হয়ে গেছে, তুমি এখানে, হ্যাঁ তুমি কন্টেন্ট তৈরি করবে ঠিক আছে, কোনো ব্যাপার নেই, আমি যাবো ওর সঙ্গে, কিন্তু তুমি একা কি বলে কোন সাহস ওই বাড়িতে গেলে? একদম নয়, একদম না। কে কোথায় আছে ওই বাড়িটা, হয়তো দেখা যাবে স্মাগলারদের বাস, হতেই তো পারে, তখন সেখানে তোমার কি হবে বলে খুব জোর বকা টকা দেয়। তো এবার ও তো দেখছে যে না, আর কিছু করা সম্ভব না। এবার পরের দিন ওরকম একটু বেলার দিকে ওরা দুজনে বেড়ে চলো চলো অনেক বলে ঠলে, কি একটা ভাঙা বাড়ি, একটা কেউ থাকে না, সেখানে ওকে যেতে হবে, আশ্চর্য ব্যাপার। ও বলে টলে বর বেশ বকাবকি করতে করতে কিন্তু গেছে। স্ত্রী একা যাবে সেটা মোটেই সুবিধার মানে একটা সিকিউরিটির ব্যাপার আছে, তো ছেড়ে দেয়নি, ওর হাজব্যান্ড ওর সঙ্গে গেছে এবং ওই ক্যামেরা ট্যামেরা ওর তার ঘাড়ে আর কি। এবার ও তো বলতে বলতে ঢুকছে, যেরকমভাবে ভ্লগ করে বা এই ইউটিউবে যেরকমভাবে ইউটিউবাররা যেরকম যেরকম করে, দেখুন কীরকম একটা ভয়ের বাড়ি, সেখানে আমরা ঢুকছি, এই বাড়িটা সম্পর্কে অনেকেই আছে, এরকম বলতে বলতে ও এরকমভাবে উপর দিকে তাকিয়েছে। ওপরের একটা জানলা, কাঁচের একটা জানলা, সেখান দিয়ে ও মানে সেটা জানলাটা দেখছে খোলা। ওর এই এতক্ষণ যে ও মানে আবার আগেও যে এসেছে সমস্ত কাঠে কপটে জানলা বন্ধ ছিল, কিন্তু সে ও হঠাৎ করে তাকিয়ে দেখলো জানলাটা খোলা, এবং সেখানে একদম সাদা, একদম সাদা একটা মুখ একদম ওকে এরমভাবে দেখছে। এটা যখন ও দেখেছে, ও ও তো কথা বলা বন্ধ হয়ে গেছে। তখন ওর হাজব্যান্ড চট করে ওটা কেটে দিয়েছে, দিয়ে বলছে কি হয়েছে? বলছে ওই ওপরে না কেউ দাঁড়িয়ে রয়েছে, পুরো খোলা জানলায় দেখো কেউ দাঁড়িয়ে রয়েছে। এবার যখন ওর হাজব্যান্ড ও যখন আরেকবার তাকিয়েছে, তখন দেখছে কিন্তু ইয়েটা বন্ধ, জানলাটা বন্ধ,
কিন্তু ওর তারপরেও মনে হচ্ছে জানলার ওপাশে কেউ একটা। তখন ওর হাজব্যান্ড বলেছে চলে চলো, এখান দিয়ে চলে চলো। তুমি কি দেখেছো? বলেছে আমি দেখলাম যে এরকম জানলাটা খোলা এবং একজন আমার দিকে তাকিয়ে আছেন, মনে হলো মহিলা এবং পুরো সাদা একটা মুখ। তখন ওর হাজব্যান্ড বলছে একেবারে চলে চলো, বাড়িতে নিশ্চয়ই খুব একটা কিছু আছে, মানে আমার ভালো লাগলো না ব্যাপারটা, চলে চলো। এবার যখন ওরা ওই বাড়িটা থেকে বেরিয়ে আসছে, এটা তো আর বিকেল বা সন্ধে বা ওরকম কিছু না যে রাস্তাঘাটে লোক কম থাকবে, ওই উল্টো দিকে দোকানদাররা ওকে দেখে ফেলেছে, প্রচণ্ড বকেছে যে আপনাদেরকে যে আমরা এতবার করে বারণ করলাম যে আপনারা যাবেন না ওই বাড়িটাতে, আমরা কেউ যাই না, আমরা ধারপাশ দিয়ে এই বাড়িটার মানে চতুর্সীমানার মধ্যে কেউ যাই না, কি ব্যাপার আপনারা নিশ্চয়ই ভয় পেয়েছেন, দেখেছেন তো কিছু, খুব ভালো হচ্ছে, আপনারা কথা শোনেন না কেন, আপনারা এইরকম রিস্ক নেন কেন, আপনারা ভারী অদ্ভুত তো, কেউ বারণ করলে কথা শোনেন না কেন, বলে তারা নাকি একেবারে মানে ভীষণ বকাবকি হুলুস্থুলু করে দিয়েছে। বলছে এখানে কি কি ঘটনা ঘটেছে আপনারা জানেন? বলছে বলুন বলুন, মানে না একদমই না, আমরা সে সমস্ত কথা বলবোই না, তা আমাদের জায়গাটার বদনাম হয়ে যাবে, আমাদের তো আমরা তো এই দোকান করেই খাই, আর এখানে ভালো ভালো হোটেল আছে, ওখানে বোধহয় উঁচুটাতে মানে 2-3টে ভালো ভালো হোটেল আছে, বলছে সেইখানের সবার বদনাম হয়ে যাবে, আপনারা কি ভেবেছেন কি আমরা কোনো বাইটও দেবো না, কিচ্ছু করবো না, আর সবচেয়ে যেটা বড় কথা যে বারণ করা হলে না সেটা শুনবেন, আপনারা বাইরে থেকে এসছেন, তারপরে আপনাদের এখানে কিছু হয়ে গেলে আমাদের ব্যবসার খুব ক্ষতি হয়ে যাবে। যাই হোক, ওরা বকা টকা খেয়ে তখন সেটা নিয়ে কিন্তু ওরা আর কিছু করেনি, বা ইউটিউবেও কিন্তু এগুলো ছাড়েনি যে ওরা এরকম ভয় টয় পেয়েছিল। ওর হাজব্যান্ড কিন্তু খুব মানে কিছুই দেখেনি, কিন্তু ও ওই যে কথা বলতে বলতে এরকমভাবে উপর দিকে তাকিয়েছে, তখন দেখেছে যে কেউ একজন ওকে আবার এরকমভাবে দেখছে। তার পরক্ষণে ওটা দেখে তো প্রথমে স্তম্ভিত হয়ে এবার ওর হাজব্যান্ড, কিন্তু ও তো 1-2 সেকেন্ড তো দেখেছিল, তাকিয়ে হাঁ করেছিল যে এটা আমি কি দেখছি, সঙ্গে সঙ্গে তো আমরা যখন কিছু বিস্মিত হয়ে যাই সেখানে তো আমরা তাকিয়েই থাকি, তারপর তো 1-2 মিনিট 1-2 সেকেন্ড বাদে আমাদের একটু চোখটা সরে সেখান থেকে, যদি আমরা খুব ভয় পাই, এটা সাধারণত হয়ে থাকে। একদমই তাই, একদমই তাই, ঠিকই তাই। যাই হোক, এরপর যেটা যাই হোক, ওরা বকা টকা খেয়ে চলে এসেছে। সবার কেমন লাগছে কি জানে। অপর্ণা ব্যানার্জি ইজ ওয়াচিং। আমি এটাতেও কিছু দেখতে পাচ্ছি না কেন, কেউ একটু কিছু কমেন্ট করো প্লিজ, নাহলে আমি কিছুই দেখতে পাচ্ছি না। থ্যাংক ইউ মিতালি রয়, থ্যাংক ইউ। হ্যাঁ, ভয়ের এগুলো বেশ মানে যার সঙ্গে হচ্ছে সে তো সারা জীবনেও ভুলবে না এই জিনিসটা। আমরা তো এখানে অজস্র গল্প শুনছি বলছি, আমরা তো সেটা ভুলেও যাচ্ছি, কিন্তু যে দেখছে বা যার সঙ্গে এটা বাস্তবে ঘটছে, বাপরে, খুবই ভয়ঙ্কর ব্যাপার। আচ্ছা, এরপর যে ঘটনাটা বলবো সেটা হচ্ছে একটা বাচ্চাকে নিয়ে। স্বামী স্ত্রী বাঙালি, তারা গেছে হচ্ছে, এটাও বেঙ্গালুরু একটা ঘটনা, তারা গেছে, এটা কি বেঙ্গালুরুরই, হ্যাঁ বেঙ্গালুরুরই ঘটনা, সেখানে গেছে, তাদের একটা ছোট্ট বাচ্চা আছে, এবার তাকে ওরা পাশের ঘরে রাখে, আর ও সারাক্ষণ দেখার জন্য, সারাক্ষণ না মানে ওই হাজব্যান্ড বা ওয়াইফ যে আগে আসবে সঙ্গে সঙ্গে সে চলে যাবে, এরকম ন্যানি টাইপের একজনকে রাখা হয়েছে, সে ওকে দেখে আর কি। এবার যে মেয়েটিকে রাখা হয়েছে সে কিন্তু সামনাসামনি কোথাও থাকে, সে কেরালিয়ান, এবং সেই সে কিন্তু খুব, হিন্দিতে তো সে কথা বলেই না, প্লাস ইংলিশেও যে সে ভীষণ ভালো জানে তা কিন্তু না, ভাঙা ভাঙা ওই কোনো রকমের চালায় আর কি, কাজ চালায়। তো ও তো মা বাবা দুজনে অসম্ভব ব্যস্ত, ভীষণ ব্যস্ত, তাদের প্রচণ্ড কাজের চাপ, বেশিরভাগ দিনই ওই হাজব্যান্ডই কিন্তু আগে ফেরে, তারপরে তাকে সব বুঝিয়ে টুঝিয়ে দিয়ে ওই মহিলা চলে যায়। এবার
একদিন যখন মানে মাসখানেক মতো হয়েছে, তখন ওই ভদ্রলোক আর কি ফেরার পর দেখছে এই এই একটু উত্তেজিত, এই মেয়েটি একটু উত্তেজিত, এবং উত্তেজিত হয়ে সে কিছু বলতে থাকে ওকে, যেখানে ও কতগুলো শব্দ শুনতে বুঝতে পারে আর কি। সাউথ ইন্ডিয়ানদের টানটা তো একটু আলাদা হয়, সেই রকমভাবে ও কিছু বলতে থাকে, এবং তাতে ও যেটা বোঝে সেটা হচ্ছে যে শ্যাডো, শ্যাডো আর দু একটা শব্দ বলেছিল, এক্ষুনি আমার মনে পড়ছে না, যাই হোক। তখন আর ক্যামেরা ট্যামেরা এরকম কিছু একটা ও কিছু বলে, তখন ও না ভাবতে বসে যে শ্যাডো, কিসের শ্যাডো, কি ক্যামেরা, কি বলছে, ও কিছু একটা ইনস্ট্রাকশন দিচ্ছে আমাকে যে আমার এটা করা উচিত, এবং সেটা ও নিজের মাতৃভাষায় প্রচুর কথা বলে ফেলে। মাতৃভাষায় মানে সে চোখ গোল গোল করে খুব আর কি, ব্যাপারটা যে ভীষণ সিরিয়াস এরকমভাবে কিন্তু বোঝানোর আপ্রাণ চেষ্টা করে, কিন্তু ও তো বুঝতে পারে না। তারপরে ওর কি একটা ডাউট হয়েছে, বাচ্চাটাকে নিয়ে একটা কি ডাউট হয়েছে, তখন ও ভাবছে যে ঠিক আছে, কিছু ক্যামেরা থাকে না, মানে সেই নাইট ভিশন টাইপের, যাই হোক না, যে কোনো জিনিস নড়লেই সে ক্যাপচার করবে এরকম আর কি, কিছু ক্যামেরা ও খুব দামি জিনিস ও ওখানে লাগায়। এরপর যখন ও রাত্রেবেলার সবসময় তো তাকিয়ে বসে থাকতে পারে না কেউ, রেকর্ডিং তো থেকেই যায়, পরে যখন রেকর্ডিংটা ও দেখতে থাকে, তার মধ্যে ওর বাবা একটা খেয়াল করে, স্ত্রীকে কিন্তু কিছু বলেনি, যেহেতু এটা বাচ্চাকে নিয়ে ব্যাপার, সেহেতু ও কিন্তু কিছু বলেনি। ও পরিষ্কার দেখে বাচ্চাটা মানে প্রথমে একটু সরে গিয়ে কাউকে যেন জায়গা দিচ্ছে, এক নম্বর। তারপর হচ্ছে হেসে হেসে কথা বলতে থাকে। বাচ্চাটা যে একেবারে দুধের শিশু, মানে দুধের শিশু বলতে যে জিনিসটা আমরা বুঝি তা কিন্তু না, তার থেকে একটু বড়, এবং কথা বলার চেষ্টা করে এবং হাসে। এখন বাচ্চারা নিজেরা তো একটা জগতে থাকতেই পারে, মানে তাদের একটা সুন্দর একটা স্বপ্নের জগৎ থাকে, এবং অনেক বাচ্চাই নিজে নিজে কথা বলে, কিন্তু কিছু মুভমেন্টে তার মনে হয় যেন ওর পাশে বসে আছে কেউ, এবং ও তাকে কিছু বোঝাচ্ছে। এবং ওই যে এটা কিন্তু রাত্রেবেলার ব্যাপারটা হয়, বাচ্চা কাঁদলে ওরা দুজন উঠে যায়, কেউ না কেউ উঠে যায়, তাকে যা যা করা, ডায়াপার চেঞ্জ করার বা যা করার সব করে, কিন্তু সেই বাচ্চাটি এরকম অদ্ভুত আচরণ করছে, মানে কারোর সঙ্গে কথা বলছে, কিছু একটা বোঝাচ্ছে এরকম, কিন্তু বাচ্চাটার সঙ্গে যখন জিজ্ঞাসা করেছে বাচ্চাটিকে, বাচ্চাটা হয়তো আধো আধো, এখন সে এতই ছোট যে আধো আধো কথা বলে, খুব ভালো বোঝানোর মতো কিন্তু তার অবস্থান সেটা অতটাও বড় নয়। এরকম যখন দেখে যে তখন ওর বাবার কিন্তু একটা খুব মানে বিস্মিত না, সে ভয়ই পায় যে এটা কি হলো। তখন ওই কেরালিয়ান যে মেয়েটি, তাকেই ও অনেক কষ্টে বোঝায় যে একে না ওদের অফিসের কেউ জোগাড় করে দিয়েছিল, যার ফলে ভাষার প্রবলেম থাকলেও মেয়েটি খুব ভালো, খুব বিশ্বস্ত, এবং মেয়েটি লোকাল, এই সমস্ত দেখে শুনেই ওকে রাখা হয়েছিল। তো মেয়েটিকেই ও বলে যে যে কোনো ধর্মে যে কোনো একটা কিছু মানে পবিত্র জিনিস তুমি এনে দাও, যে আমার বাচ্চাকে প্রোটেক্ট করার জন্যে। আর ও স্ত্রী জানে, ভদ্রলোক জানতো যে স্ত্রীকে বলে না কোনো লাভ নেই, কারণ সে এগুলো একদম বিশ্বাসও করে না, আর এসব কথা বললে সে খুব রেগে যাবে, মানে তার বাচ্চার সঙ্গে এরকম একটা কিছু হচ্ছে বা কিছু, এটা বললে কিন্তু সে রেগে যাবে। আর বাচ্চাটা, ওর আরেকটা জিনিস যেটা হয়, বাচ্চাটার মনে হয় হেলথটাও ভাঙতে শুরু করেছে, কেন জানি না, সে তার খাওয়া দাওয়ার কিছু প্রবলেম হচ্ছে না কি, ও তো কিছুই বুঝতে পারছে না। সরি, এই আমার কাশি শুরু হলো। এরপর ওই যে মেয়েটি, নার্স বলবো যা বান্নানি যাই হোক, সে কি করে, একজন পাদ্রির কাছে গিয়ে কিছু হোলি ওয়াটার নিয়ে এসে চারপাশে ছড়িয়ে দেয়, এবং তাদের যা যা করার সে সমস্ত কিছু করে। এবং পরে তখন ওই লোকটি বুঝতে পারে যে আমার একটাই রাস্তা আছে, আমাকে এখান থেকে বেরিয়ে যেতে হবে। ও
ও মরিয়া হয়ে ঘর খুঁজতে থাকে এবং পরে ও এই ব্যাপারটা জানতে পারে যে যখন বাড়ি ও, থেকে বেরিয়ে আসে বা বেরোবে বেরোবে এরকম একটা সিচুয়েশন হয়, তখন ও জানতে পারে যে এর আগে এখানে একজন মহিলা ছিলেন, তার নাকি বাচ্চা ভীষণ পছন্দ ছিল। এবং ও আরও একটা জিনিস, কিন্তু বাচ্চাদের হাসির কথা মানে হাসির আওয়াজ শোনা যেত। ও কিন্তু সেই জিনিসটাও শুনতে পেয়েছে, বাচ্চাদের হাসির আওয়াজটা শুনতে পেয়েছে। সেই ভদ্র মহিলার ওখানে মৃত্যু হয় এবং মৃত্যু হওয়ার পর থেকে ওই বাড়িতে যতজন ঢুকেছে, যাদের এটা কিন্তু বেশ কিছু বছর ধরে ঘটনাটা ঘটেছে, হয়তো বছর 7-8 ধরে বা 10 ধরে ঘটনাটা ঘটেছে। সব কাপল তো আর বাচ্চা নিয়ে ঢুকছে না, কারোর তো বড় বড় ছেলে মেয়ে, তা সেখানে সেখানে কিন্তু কোনো সমস্যাটা হচ্ছে না। কিন্তু যারাই একটু ছোট বাচ্চা নিয়ে ঢুকছে তাদের কিন্তু ও অসুস্থ করে দিত এবং তারপরে তারা ওখান থেকে মানে পলায়তে সজীবতীয় হয়ে যেত আর কি। যতক্ষণ না পালিয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু সে ওই, তাকে কি বলবো, তার সঙ্গটা বোধহয় ওই মহিলার যে সোলটা আর কি, তার বোধহয় সেটা ভালো লাগতো, যার ফলে আহ, ওটা খুব বিপজ্জনক একটা জায়গা ছিল। খুব একেবারে যে কেউ কারোর মৃত্যু হয়েছে সেরকম না, কিন্তু অধিকাংশই দেখা গেছে যে সে আর কিছু খায় না, সে ভীষণ মানে অন্যমনস্ক সবসময় থাকে এবং সে বাবা মায়ের সঙ্গটাও তার ভালো লাগছে না, সে যেন আরও কারোর সঙ্গর জন্য সে উদ্গ্রীব হয়ে থাকে। এবং সেখানে সে সব কটা বাচ্চাই দেখা গেছে যে তারা বাবা মা হয়তো রাত্রেবেলা ঢুকে দেখেছে বা নিজেদের মাঝখানে রেখে দেখেছে যে সে মাঝরাতে উঠে কারোর সঙ্গে কথা বলে। এই সমস্ত দেখে টেকে তারা তো যথেষ্ট ভয় পেয়ে গেছে আর কি। হ্যাঁ, এটা কিন্তু হয় জানো তো সুমি রায়, তোমাকে বলছি এটা কিন্তু আমি অনেক অনেক অনেকেই আমাকে এই কমপ্লেনটা করেছে যে নোটিফিকেশন যায় না। এসব জানি না বাবা, এগুলো সব মেটাদার কাজ আর কি। দীপান্বিতা দাস, ধন্যবাদ ধন্যবাদ। জুলিয়া এসছো, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো এই ধরনের যে ব্যাপারগুলো ঘটে বাবারে, ওই আগের বারই বলেছিলাম যে আমার এক কলিগেরও এই জিনিস হয়েছিল যে বাচ্চাটি যেন কার সঙ্গে কথা বলে, সেটাও আমার শুনে ভীষণ অস্বস্তিকর লেগেছিল, বাপরে। যাই হোক, সেটা অবশ্য বলে দিয়েছি আগে ঘটনাটা, ঠিক আছে। আচ্ছা, এবার কি বলবো। আচ্ছা, এরপর যে ঘটনাটা বলবো সেটা হচ্ছে, হ্যাঁ এরকম ঘটনা কিন্তু শোনাই গেছে, মানে বহু জায়গা আছে, বহু বাড়ি আছে যেগুলো বাচ্চাদের জন্য ঠিক হয়তো সুবিধার নয়, এরকম আর কি। আর সেই বাচ্চার জন্য যদি সুবিধা না হয় তাহলে সেই বাবা মার জন্যও সুবিধার নয়, কারণ বাচ্চার সিকিউরিটিটা মানুষের জীবনে সবচেয়ে বড় ব্যাপার, সবচেয়ে বড় প্রায়োরিটি সেটাই। আচ্ছা, এরপর যে ঘটনাটা বলবো, আমার কাছে আমি আজকে মানে খুবই ক্লান্ত, খুবই ক্লান্ত। যাই হোক, আমার বোধহয় গলার স্বর সব ঠিক আছে তো। আমি আর একটা দুটো বড় গল্প বলছি, ঠিক আছে, একটা কি দুটো বড় গল্প করে আমি শেষ করে দেবো আজকে। একটা ফ্যামিলি ছিল, সেখানে মানে কিছু লোকের থাকে না যে লোভ বেশি, মানে যতটা পাচ্ছে তার থেকে না আমি এরকমভাবে থাকবো না, আমার আরও চাই, আরও চাই, ব্যাপারটা কিন্তু মাঝে মাঝে খুব মারাত্মক হয়ে পড়ে। তো সেই রকম একজন আরও চাই ভদ্রলোকের আর কি, তিনি আগ্রার লোক। এবার উনি কি করলেন, ওনারা কিন্তু ইয়ে আগ্রার লোক হলেও ওনারা পাঠান, ঠিক আছে। এবার
তারা কি করলেন, স্ত্রী এবং বাচ্চাকে নিয়ে, একটা ছোট্ট মেয়ে ছিল, তাকে নিয়ে উনি চলে গেলেন মুম্বাই। এবার মুম্বাইতে খুব, মানে আমি আর বলছি না, কিছু বোঝাই যাচ্ছে, সেখানে বহু ধরনের সাংঘাতিক সাংঘাতিক কাজের সঙ্গে উনি জড়িয়ে পড়েন। আমি আর নাম নিচ্ছি না, কার চালা হন সেটা বোঝাই যাচ্ছে। তো সেখানে, এবং এই রাস্তাগুলো এত বিপজ্জনক এবং এত ভয়ঙ্কর যে এখানে সেই সেই একটা গান ছিল না, যে এক্স্যাক্টলি লাইনগুলো মনে পড়ছে না, বলছি, ওই যে গানটা ছিল এরকম যে বলবো কি রে তুই বোঝে নে এটা কাদের ডেরা, আছে আর আসার রাস্তা কিন্তু নয়তো সহজ ফেরা, সেরকম আর কি। ওই রাস্তায় ঢুকে গেলে সেখান থেকে ফিরে আসা যায় না। তো সেইভাবে ওই প্রায় কয়েক বছর ওরকম অসামাজিক কাজ এবং যত অপরাধমূলক কাজকর্ম করার পর লোকটির পরিণতি কি হয় বোঝাই যাচ্ছে, সেই খাল্লাস আর কি, সে খাল্লাস হয়ে যায়। তো এরপরে যখন এবার তার স্ত্রী ভয়ঙ্কর বিপদে পড়ে, কারণ তার বাড়িতে হচ্ছে ওই 15-16 বছরের অসম্ভব সুন্দরী একটি মেয়ে। ওরা বললাম তো জাতিতে পাঠানরা অসম্ভব সুন্দর, পাঠান মেয়েদের মানে দেখার মতো তো থাকে, তো অসাধারণ সুন্দরী সেই মেয়ে। এবং ওর মা মানে তাকে নিয়ে তার হৃদকম্প হয় সব সময়, যে এই সর্বনাশ হয়ে গেল, মাথার উপর বাবা নেই, এবং ওখানে ওর কোনো বাড়িতে পুরুষও নেই, মানে 3 জেনারেশনে 3 জন মহিলা, মানে শাশুড়ি অথবা মা কেউ একজন ছিলেন সঙ্গে, আর ওই ভদ্রমহিলা এবং তার মানে অসাধারণ সুন্দরী একটি মেয়ে। তখন সে ভীষণভাবে আতঙ্কিত হয়ে পড়ে যে দলের সঙ্গে তার বাবা মিশতো তাদের হেডের কানে যদি যায় তো যে কোনো দিন যাতা হবে, একে হয়তো আমি আর জীবনে দেখতেই পাবো না, মেয়েকে নিয়ে চলে যাবে। তোর মা তো একেবারে থরহরি কম্প হয়ে গেছে যে মেয়েকে বাঁচাতেই হবে আমার। তখন সব আর ওখানকার যারা আত্মীয় স্বজন তাদেরকেও জানায়। তখন মেয়েটির এক পিসি, তাদের অবস্থা বেশ ভালো, ভালো মানে কোন হিসাবে ভালো, সে মানে টাকা পয়সার দিক দিয়ে সে তো ভালোই, এবং তার বোধহয় কিছুটা পাওয়ারও ছিল ওখানে। তো সে বলে যে তুমি ইমিডিয়েট আমার কাছে চলে এসো, সেখানে ওদের সেই কিছু হাভেলি থাকে না, যেটা মানে কেউ নেই, বহু বছর সেখানে কেউ থাকে না, এরকম একটা ওরকম বাড়ি ছিল। তো ও বলে যে মেয়েকে যদি বাঁচাতে চাও তো তুমি আমার কাছে ওই বাড়িটাতে তোমাকে আমি থাকতে দেবো, যা যা লাগবে ওরা তো আছেই, সাহায্য করবে, কিন্তু মেয়েকে ওখানে লুকিয়ে রাখো। ভালো কথা। সেই বাড়িটাতে ওরা যায়, এবং এমনই হয় যে বেশ কিছু ইনস্ট্রাকশন ওর যে পিসি সে দিয়ে দেয়, যে এই যে একবারই তোমরা এই গেট দিয়ে ঢুকলে তোমাদেরকে লোকে দেখলো, আর কখনো তোমরা সামনের গেট ব্যবহার করবে না, এই বাড়িতে যে কেউ থাকে সেটাই বোঝানোর কোনো দরকার নেই, মানে সামনের দিক দিয়ে কিচ্ছু বোঝা যাবে না যে এই বাড়িতে কেউ থাকে। এবং বাড়িটার দোতলায় বোধহয় 60-70 বছর কেউ থাকেনি, দোতলাটা ওরা একটু পরিষ্কার করিয়ে দেয় লোকজন লাগিয়ে ঠাগিয়ে, মানে সেটা অত্যন্ত গোপনে সেই পুরো কাজটা হয়। এবং এই বাড়িটির ওর সবচেয়ে যেটা ভয়ানক ব্যাপার, যে এই বাড়িটার কিন্তু ভয়ানক দুর্নাম আছে, এই বাড়িটির ত্রিসীমানাতেও কেউ থাকে না, আসে না, থাকে না, আসে না। তার মানে সেটা বোঝাই যাচ্ছে 60-70 বছর ধরে পরিত্যক্ত থাকে না, কোনো বাড়িই থাকে না, সেটা যদি বাসযোগ্য হয় সেখানে কোনো মানুষ ছাড়ে নাকি। আর দোতলায় তো মানে কতদিন থাকেনি কে জানে, মানে সেটার কোনো পরিসংখ্যান পাওয়া যায়নি। তো যাই হোক, সেখানে ওরা দোতলাটাতেই কিছু ঘর ঠর ওরা পরিষ্কার করে নিল, 3 জন মহিলা থাকবে, এবং ওদেরকে পেছন দিকের একটা ঘোরানো সিঁড়ি দিয়ে ওদেরকে নামতে হতো, এবং সেখানটা পুরো সরু গলি মতো আর কি, রাস্তায় এই গলি ও গলি সে গলি এরকমভাবে, কিন্তু মানে গলি তর্সগলি ওরকমভাবে, আবার সেখান দিয়ে কিন্তু মা বেরোতো একমাত্র।
মানে ওই আগের যে শাশুড়ি বা মা, যেই নিজের মা যেই থাকুক না কেন, যে বৃদ্ধা মহিলা, তাকে কখনো বার হতে দিত না। আর এই মেয়েকেও মরে গেলেও বার হতে দিত না। যে কে কোথায় বোরখায় পরে বেরোক আর যাই করে বেরোক, কোনো রকমে ও জানতে দিতে চায় না যে এখানে একটি অল্প বয়সী মেয়ে থাকে। অর্থাৎ ও পুরো ওই বাড়িটার মধ্যে কিন্তু বন্দি। বন্দি মানে এমনভাবে বন্দি, সামনের দিকে তো যাওয়াই যাবে না। সামনের দিকের আবার মানে কি বলবো, সামনের দিকের দিক থেকে সবসময় যেন এটা মনে হয় যে বাড়িটাতে কেউ থাকে না। তাহলে বুঝতেই পারছো যে বাড়িটার মানে ওদের কি দুরবস্থা ছিল আর কি। আর বাড়িটা কিন্তু ছোট্ট বাড়ি না, বেশ বড় বাড়ি। সামনের পোর্শনে ওরা থাকতো না, পেছন দিকটায় ওরা থাকতো। এবার মেয়েটি যেটা দেখে, মেয়েটা কি করবে, মেয়েটা তার সময়টা কাটাতে হবে, আর মেয়েটা কিন্তু পড়াশোনা করতো। তো সেখানে ওর পড়াশোনা বন্ধ হয়ে গেছে বাড়িটার মধ্যে, মানে আর মা মানে সবসময় আতঙ্কে ভোগে, এই বোধহয় কিছু হলো। আরও একটা জিনিস, ওর মাকে বা মেয়েকে সবাইকে বুঝিয়ে দেওয়া হয়েছিল যে ধরো সামনের দিকে অ্যাটাক হয়ে গেল, কেউ তোমাদেরকে অ্যাটাক করে বসলো, তোমরা কি করবে? এই যে পেছনের যে গলি, মানে ওই গলির মধ্যে দিয়ে বুঝিয়ে দিয়েছিল তর্সগুলি তর্সগুলি করে একটা জায়গায় গিয়ে পৌঁছানো যাবে, যেখানে ওদেরকে সাহায্য করার জন্য সব সময় লোক থাকবে। মানে কোনো একটা বাড়ি বা কিছু ওদেরকে দেখিয়ে দেওয়া হয়েছিল যে তারা বোধহয়, মানে বললাম যে যে ওর পিসির তো যথেষ্ট অবস্থা ভালো, এবং সে কোনো ওখানে একটা হেল্প করার মতো লোক রেখে দিয়েছিল। যে রেখে দিয়েছিল নিশ্চয়ই না, মানে কোনো একটা বাড়ি ছিল বা দোকান ছিল, কিছু একটা তো ছিল, যেখানে গিয়ে জানালে তারা সঙ্গে সঙ্গে হেল্প করবে। সে যেভাবেই হোক ওদেরকে মানে পালাতে সাহায্য করবে। এবার ও যেটা পরে জানতে পারে সেটা হচ্ছে যে এই বাড়িটার থেকে আগেকার দিনে এই বাড়িতে যারা থাকতো, এই বাড়িটা কি কোনো ঠিক বসত বাড়ি ছিল নাকি এটা অন্য কোনো পারপাসে ইউজ হতো, সেটা না ওরা বুঝতে পারেনি। বাড়িটার বৈশিষ্ট্য হচ্ছে বাড়িটার একতলাতে বেশ একটা ভালো লাইব্রেরি ছিল, প্রচুর বই, এবং সেখানে বই পড়ার মতো, বসে পড়ার মতো বেশ ব্যবস্থাও ছিল। কিন্তু বেশ কিছু বই ছিল, ওই মেয়েটি যখন খুঁজে খুঁজে বার করে, বেশ কিছু বই ছিল যেটার পৃষ্ঠাটা ধরলেই পৃষ্ঠাটা নষ্ট হয়ে যেতে পারে, এরকম আর কি। বইটা ধরলেই বইটা বোধহয় মানে গুঁড়ো গুঁড়ো হয়ে যেতে পারে, এত পুরনো বইও ওখানে ছিল। কিন্তু মেয়েটার মধ্যে যে জিনিসটা ছিল, ওর কাছে তো সবকটাই আবিষ্কার করার নেশার মতো আর কি। ও সারা বাড়ি ঘুরে বেড়াতো, আর ওই সামনের দিকটা যেত না, সারা বাড়িটা ঘুরে বেড়াতো এবং বই পড়তো। মেয়েটার বই পড়তে ভালো লাগতো। আচ্ছা, একদিন, এটা একটা শুক্রবার, জুম্মাবার ওদের। এবার ও একদিন বইটা পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছে একতলাতে। দোতলায় কিন্তু মা এবং হয় দিদিমা নয় ঠাকুমা, যেই হোক, আমরা ধরে নিই ঠাকুমা, ঠিক আছে চলো, তারা দুজন ওখানে রয়েছেন, এবং ও কিন্তু বলে দিয়েছে যে আমি নিচে গিয়ে বইটা পড়ছি। তা মা বলছে হ্যাঁ ঠিক আছে পড়ো, কিন্তু আর কোথাও যাবে না, সোজা উপরে উঠে চলে আসবে। মা তো বললাম তো আতঙ্কেই ভোগে সবসময়, কারণ তার আতঙ্ক হচ্ছে যে আমরা দুজন ও খাল্লাস হয়ে যাবো আর ওকে নিয়ে চলে যাবে, এটাই আর কি। সেই ভয়ঙ্কর ভয়াবহ জীবনটা উনি একদমই এবং উনি আপ্রাণ চেষ্টা করছেন যে উনি আবার আগ্রায় যাতে ফেরত চলে যেতে পারেন, এরকম একটা সেটাও কিন্তু 3 মাসের আগে সেটা সম্ভব না, যে কোনো একটা কারণেই হোক ওনাকে কেউ নিতে আসবে বা কিছু, এরকম একটা কিছু ব্যাপার আছে। তো এরকম যখন পরিস্থিতি, তখন একদিন ওরকম একটা জুম্মাবারে ও নিচে গিয়ে একটা বেশ ভালো সুন্দর একটা গল্পের বই পেয়েছে, সেটা ও পড়ছে, খুব মন দিয়ে পড়ছে। পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছে। তারপরে যখন বিকেলবেলার দিকে আর কি, একদম আলো কমে আসছে, এরকম একটা যখন পরিস্থিতি হয়েছে, তখন ওর ঘুমটা ভেঙে গেছে। ঘুমটা ভেঙে তখন ও ভাবছে যে তাহলে ওইখানে সামনেই আর কি ওদের মানে তখনকার দিনের যে ধরনের লণ্ঠন বা কিছু ওইরকম ছিল, যে এবার আমি ওটা জ্বালিয়ে নেব, কারণ সারা বাড়িতে কিন্তু ইলেকট্রিকের কোনো ব্যবস্থা নেই। তো সেটা যখন ও জ্বালাবে ভাবছে, তখনই ওর মনে হচ্ছে যে ওর যে পর্দাটা টানানো,
সেই ওর ঘরে যে লাইব্রেরি রুমটাতে সামনে যে পর্দাটা টানালো, ও জানে যে পর্দাটা সরালেই ও দেখতে পাবে যে সামনে একটা লম্বা বারান্দা, বারান্দার একদম শেষ প্রান্তে ওই সিঁড়ি আছে, ও সেটা উঠে যাবে। কিন্তু ওর যেন মনে হলো সবাই সবাইকে, যেন বাইরে অনেকজন লোকের আওয়াজ, এবং সবাই সবাইকে মানে ওই জুম্মা নিয়ে সবাই সবাইকে অভিনন্দন জানাচ্ছে, একে অপরকে হয়তো জড়িয়ে ধরছে, এরকম একটা কিছু ব্যাপার ঘটছে। এবং ও ওই মানে পর্দাটা তো একদম মাটি ছোঁয়া হয় না, সেই যে নিচটা, সেই নিচটা দিয়ে ও দেখতে পাচ্ছে ছোট ছোট কতগুলো পা, ছোট ছোট মানুষের পা এপাশ থেকে ওপাশ যাচ্ছে, বাচ্চারা যেন এপাশ থেকে ওপাশ যাচ্ছে। ও না প্রচণ্ড অবাক হয়ে ভাবছে হঠাৎ বাড়িটাতে এত লোক চলে আসলো কোথা থেকে, ও মা এটা ভারী অদ্ভুত ব্যাপার। আম কে আসলো এত, প্রথমে তো আগে একটু আতঙ্কিত হয়েছে, এই রে কে আসলো, তো মানে তারা ভালো লোক কিনা। কিন্তু তারপরেও তো মনে হচ্ছে যে বাইরে যেন বেশ সবাই সবাইকে অভিবাদন জানাচ্ছে, সবাই সবাইকে গ্রিট করছে, মানে কি হলো ব্যাপারটা। আর বাইরে বাচ্চারা হইচই করছে, ছুটোছুটি করছে। ও ভীষণ অবাক হয়ে উঠে দাঁড়িয়ে তখন গিয়ে দেখছে যে একটা ও চোখের সামনে দেখছে বেশ একটা ভারী, একটা বেশ পুরোনো দিনের একটা ভারী পর্দা। ও মা এটা আবার কোত্থেকে আসলো, ও এরকমভাবে সরিয়েছে, সরিয়ে দেখছে কিচ্ছু নেই, সামনে যেরকম বারান্দা ছিল সেরকম বারান্দা। কি হলো ব্যাপারটা, আমি কি ঘুমোচ্ছিলাম, কি আশ্চর্য, আমি বোধহয় ঘুমিয়ে পড়েছিলাম, আমি স্বপ্ন দেখছিলাম। ও আবার নিজের জায়গায় ফিরে এসছে যে সত্যি। তো তখনও পর্দার দিকে তাকিয়ে দেখছে না, যেরকম পুরনো একটা পর্দা ঝুলছিল সেরকমই তো, কিন্তু ও তো এই পর্দাটা দেখেনি। ও তো কিছুক্ষণ আগে ও দেখেছে যে এক বেশ খুব ব্রাইট কালারের, হয়তো লাল ঠাল এরকম, লাল খয়েরি এরকম টাইপের খুব ব্রাইট কালারের একটা বেশ ঝলমলে পর্দা আর কি, শাটিনের পর্দা হতে পারে, ভেলভেটের পর্দা হতে পারে, এইরকম টাইপের বেশ দামি পর্দা ঝুলছে। আর বাইরে এতগুলো গলার আওয়াজ, হলো বাবা, হ্যাঁ সত্যিই তো আজকে তো জুম্মাবার। তাহলে আজকে তো এই আজকে যে ঘটনা, যে আওয়াজগুলো শুনলো সেগুলো কিন্তু খুব স্বাভাবিক সেই দিনের জন্য। কিন্তু ওইটা কি, এই তাহলে ও স্বপ্নই দেখছিল, ওই পুরোনো বইটই ওই রকম টাইপের হয়তো একটা গল্প পড়ছিল। তখন মনে করলো যে আমি গল্পটা যেটা পড়ছিলাম সেটা তো অনেকটাই টাইপের, তাহলে তাই হবে, আমি সেই রকমই কিছু শুনেছি বলে ওর। কিন্তু ওর কিন্তু ভালো লাগছে না ব্যাপারটা, কিন্তু ওর ভালো লাগেনি। মানে একটা যেটা যে আওয়াজটা শুনলাম সেই আওয়াজের কোনো ব্যাখ্যা পেলাম না, এটা তো মোটেই সুবিধাজনক নয়। তো ও চলে এসছে, মায়ের কাছে চলে এসছে, কিন্তু মাকেও কিচ্ছু বলেনি, কারণ ও জানে ওর মা অসম্ভব টেনশন করতে পারেন, ভীষণ বেশি দুশ্চিন্তায় ভোগেন, তার সবসময় মনে হচ্ছে মেলউট হয়ে যাচ্ছে এরকম আর কি। এটার পেছনেও উনি একটা কারণ খুঁজে বার করবেন, আরও আতঙ্ক হয়ে হয়তো ওকে ঘর থেকেই বেরোতে দেবে না। তো ও আর কিছু বলেনি, ঠিক আছে। আবার এক সেকেন্ড, হ্যাঁ, আবার আরেকটা শুক্রবার, সেই শুক্রবারে ও ওই মানে নিজে অন্য একটা ঘরের মধ্যে বসে ও হয়ে গেছে, ঘুমিয়ে পড়েছে। মানে দুপুরবেলা শেষের দিকে, শেষ দুপুরে হয়তো ঘুমিয়ে পড়েছে, কিন্তু সেই ঘরটা ওরই ঘর হবে, মানে সেখানে ওর পাশে আছে, পাশে অন্য ঘরে ওর মা ঠাকুমা সব রয়েছে। সেটা কিন্তু দোতলা ঘরেই ছিল, যে একতলার ঘরটাতেই সবসময় ঘটনা ঘটছে তা কিন্তু না। এইবার ও দেখছে যে ও এটা ফিল করতে পারছে যে এই যে বাড়িটা, এই বাড়িটার যদি সামনে দিয়ে যখন অ্যাটাক হবে তখন ওকে কোথা দিয়ে পালাতে হবে, বা কীরমভাবে লোকে পালাতো, সেই পালানোর যে প্রসেসটা এরকম যে ওই যে ঘোরানো সিঁড়িটা, ওই সিঁড়িটা দিয়ে নামা হতো। নেমে ও দেখতে পাচ্ছে যে এরকম একটা লম্বা একটা গলি, সেই গলিটার মধ্যে ঢুকে গেল, সেখান থেকে তস্য গলি, সেটা দিয়েও ও ঢুকে গেল, তারপরে আবার একটা গলি। ওরা যে বাড়িটাতে থাকে সেই বাড়িটার থেকে কিন্তু কিছুটা দূরে গেলে, হয়তো 1/2 কিলোমিটার দূরে গেলে বা আরেকটু বেশি হয়তো, সেখানে যমুনা,
যমুনা নদী আছে। এবার এরকম না, ওখানে যমুনা নদী থাকবে কোথার থেকে, ওখানে একটা নদী আছে, এটাও জানতো যে ওখানে একটা নদী আছে। আচ্ছা, তখন ও ও কি করেছে, মানে ও যেটা দেখছে সেটা হচ্ছে যে যে নদীটাই ওখানে থেকে থাক না কেন, যে নদীটাই, আমি হয়তো ভুল করছি নামে, যে নদীটাই ওখানে ছিল সে কিন্তু আরো মানে যে নদীটা এই বাড়িটার তুলনায় সরে গেছে, এটা আরো অনেক কাছে ছিল। এবং যে এতটাই কাছে ছিল যে এখান থেকে যে পালাতো সে যদি মহিলাই হয় আর পুরুষই হয় কোনো চিনতে কোনো অসুবিধা হবে না, দু একটা গলি পরেই দেখা যেত সেখানে নদী, এবং সেই নদীতে নৌকো আছে, সেই নৌকোর মধ্যে মাঝি আছে, এবং সে সব মানে সদা তৎপর সে, সেই নৌকোতে যখন তারা উঠতো তারা নৌকো ছেড়ে মানে অন্য কোনো একটা সেফ সাইডে, সেফ জায়গায় তাদেরকে পৌঁছে দিত। এইভাবে এই বাড়িটা থেকে পালানো যেত। এটাও পুরোটা দেখলো, কিন্তু সেটা পুরো স্বপ্নের মধ্যে। ওনার কিরকম একটা অদ্ভুত লাগলো যে মানে এই বাড়ি থেকে পালানোর জন্য ওকে যে পথটা বলা হয়েছে তার থেকে এই পথটা কিন্তু আরও অনেক সহজ, কিন্তু ও তো পেছনের রাস্তায় কোনোদিন নামেনি, ও জানেও না যে কোথা দিয়ে কি যেতে হয়। ও শুনেছে যে পেছনের রাস্তা দিয়ে যেতে হবে এবং যেরম যেরম গলি যাবে তোমাকে সেরম সেরম গিয়ে তারপরে অমুক একটা জায়গায় এই এতটা ইয়ে আছে। ওর মা ব্যাপারটা খুব ভালোভাবে জানে যে কীভাবে মেয়েকে নিয়ে পালাতে হবে, কিন্তু মেয়েকে আলাদাভাবে যে একটা গাইড করা যে আমি যদি না পারি তাহলে তুমি এইভাবে পালিও, সেরকমভাবে কিন্তু খুব একটা মানে মুখে জাস্ট বলা হয়েছে, কিন্তু ওকে নিয়ে গিয়ে কোনোদিন কিছু দেখানো হয়নি। তো যাই হোক, ওর পেছনের রাস্তায় ও খুব ভালো যায়নি। এবার আবার একদিন, এটাও একটা এই ঘটনাগুলো সবটাই ঘটছে একটা পরপর শুক্রবারে ঘটছে। তো আবার একটা ওরকম শুক্রবার এসছে, তখন ও বাড়িটার পেছন দিকটা ভালো করে দেখছে যে এখান দিয়ে আর কোনো বেরোবার রাস্তা আছে কি না, ওই সিঁড়িটা দিয়েই কি শুধু নামা যায়, তাহলে একতলা দিয়ে কোথা দিয়ে বেরোনো যায়, এরকম ভাবতে ভাবতে ও চারপাশে মানে সেরকমভাবে সেই একটাই বোধহয় গেট আছে, সেই গেটটার মধ্যে বেশ ভারী তালা ঝুলছে এবং এমনভাবে রয়েছে যে বোঝাই যাচ্ছে ওই গেটটা দিয়ে কেউ কোনোদিন বেরোয়নি। তাহলে এই একটাই কি গেট ছিল, কেন জানি না ওর মনে হচ্ছে না আরও না কোথাও দিয়ে যাওয়া যেত, এখান দিয়ে যাওয়া যায়, এই পেছনের গলিতে আরও কিছু একটা রাস্তা আছে, কোথায় আছে সেটা ঘুরতে 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 একটা অদ্ভুত ঘরের মধ্যে এসেও পৌঁছলো, যে ঘরটার মধ্যে একটা অত্যন্ত নিচের দিকে একটা ছোট্ট একটা মানে বেরোবার জায়গা, কোনো রকমে মানুষ বসে বসে বেরিয়ে যেতে পারে এরকম একটা নিচু দরজা, কিন্তু সেটা একদম খাটো সাইজের, মানে বাইরে থেকে ফট করে দেখা যাবে না বা বাইরে থেকে দেখলেও বোঝা যাবে না যে ওইটা দিয়ে বেরোনো যেতে পারে। তো সেখান দিয়ে ও না বাইরে বেরিয়ে গেল, ওর একদম কোনো ভয়ও লাগলো না, কিছুই হলো না। বা এই যে ওর মা যে ওর মনে সবসময় একটা আতঙ্কের সৃষ্টি করে যে বাইরে গেলেই তোমার ঝাঁপিয়ে পড়বে লোকে ঘাড়ের উপরে, সেই ভয়টা কিন্তু ওর কিচ্ছু থাকলো না। বা ওর যেন মনে হলো যে ঠিক আছে চলো, আমি তো যথেষ্ট সেফ এই জায়গায়। ও ওখান দিয়ে বেরিয়ে গেল এবং বেরিয়ে গিয়ে সেই একটা গলিপথ সেখান দিয়েও যাচ্ছে, ও ভাবছে বাবা এই গলি তো আমি আগে দেখেছি, কিন্তু ওপর দিয়ে যে ও গলিটা দেখতে পায় সেই গলিটা তো এটা নয়, ওর তো চেনা হয়ে গেছে, ওপর থেকে তো দোতলার থেকে তো দেখেছে যে এই রাস্তা দিয়ে যেতে হবে, সেইটুকু ওকে দেখানো হয়েছে। তো যে গলিটা ও রেগুলার দেখে সেই গলিটার ভূগোলটা সম্পর্কে ওর যথেষ্ট মাথায় ভূগোলটা রয়ে গেছে। ও এবার যে গলিটা দিয়ে বেরিয়েছে সেটা কিন্তু সেটা নয়, ও ভাবছে যা বাবা এটা কিন্তু ওপর থেকে যে গলিটা দেখে সেটা এটা নয়, এটাও যেমন ঠিক আবার এটাও ঠিক, এটাও স্বপ্নে দেখেছে বা ও দেখতে পেয়েছে, সেটা স্বপ্নের মধ্যেই দেখুক বা আধা ঘুম আধা জাগরণের মধ্যেই দেখুক, যেভাবেই ও দেখুক না কেন ওইটা দেখেছে। এবং ও ঠিক বুঝতে পারলো যে ও সেই যেন ওর যে দেখার সেই যে রাস্তা, সেই রাস্তা দিয়েই কিন্তু ও হাঁটতে থাকলো। হাঁটতে হাঁটতে গিয়ে এইবার প্রথম ও একজন মহিলাকে দেখতে পেল, যার সবুজ রঙের যে ওইসব আনারকলি টাইপের জিনিসপত্র সে পড়ে রয়েছে, এবং সে ওখানে ওকে দেখে বলে যে আরে তুমি কে। তখন ওর সঙ্গে ওর আলাপ হয়, তখন ও মোটামুটি ভদ্রমহিলার
যা যা প্রশ্ন সেটার সে উত্তর দেয়। সেটা শুনে ভদ্রমহিলা বলে যে, যার নামটা ভুলে গেছি, সাপোজ মেহেরুন্নিসা, এটা খুব কমন নাম বললাম, যে সে বলে তুমি বলে দিও যে এখানে মেহেরুন্নিসা আছে, তোমার কোনো ভয় নেই, তোমার কিচ্ছু হবে না, এখানে আমি আছি। এইটা যখন ও শুনেছে তখন ওর মনে হলো যে ও বড়দের মধ্যে কোনো একটা আলোচনাও কিন্তু শুনেছিল যে এই যে পরিত্যক্ত বাড়িটা এবং এই বাড়ির ধারপাশে কেউ আসে না, এই বাড়িতে এরকম কোনো সোল হয়তো আছে যে সবাইকে বাঁচায়, কারোর কোনো ক্ষতি করে না। এটা কিন্তু ও শুনেছিল, কিন্তু ও না ভুলে গেছে, কারণ ঘটনাটা ও এতদিন থেকে থেকে ওর কোনো বিশ্বাস হয়নি বা সেরকম ধরনের ও তো কিছু দেখেও নি। এবার ওর মনে হয় যে এটা কি সেটা, কিন্তু না, এ তো একদম আমার সামনে দাঁড়িয়ে রয়েছে একজন। তার নিজে আবার ওখান থেকেও চলে আসে। এরপর মাঝে মাঝে শুক্রবার করে করে এই মহিলার সঙ্গে নিচের ঘরগুলোতে বা ওই পেছনের রাস্তায় বা কোথা থেকে ওর কিন্তু দেখা হতে শুরু করলো, এবং সে ওকে সবসময় সাহস যোগায়, তোমার কোনো ভয় নেই, সব সময় মাকে বলবে যে আমি আছি, তোমার কিছু হবে না, কিচ্ছু হবে না, কারোর কারোর ক্ষমতা হবে না তোমাকে এই বাড়িতে এসে অ্যাটাক করে বা মানে আমি তাকিয়ে তাকিয়ে দেখবো যে তোমার কোনো ক্ষতি হয়েছে, তোমার মাকে এটা সবসময় বলবে। এরকম যখন হয় তারপরে আর ধীরে ধীরে ও বেশ, ওর কিন্তু বেশ ভালো লাগে সঙ্গ, একে তো সঙ্গীহীন, শুধু মার কাছে তো শুধু আতঙ্ক ছাড়াও তো মা সবসময় উঠতে বসতে আতঙ্কিত করে ফেলে ওকে। আর ঠাকুমাও যে খুব টকেটিভ সেরকম নয়, তার সঙ্গেও যে তিনি বোধহয় একটু অসুস্থ টাইপের, খুব বেশি তার সঙ্গেও সময় কাটে না। অর্থাৎ ও সখী হিসাবে কিন্তু এই যে ওর থেকে কিন্তু অনেকটাই বয়সে বড় এই মহিলাকে কিন্তু ওর কিন্তু ভালো লাগতো, এবং মাঝে মাঝেই সে কিন্তু ওকে নানা রকম কথা টথা বলতো আর কি, ভালো লাগতো। এরপর ধীরে ধীরে দেখা গেল সেই দিনটা চলে আসলো যেখানে ও মানে ফিরতে পারবে। যখন পুরো মানে যাওয়ার মতো অবস্থা হয়ে গেল আর কি, ও আরেকটা জিনিস হচ্ছে ওর মাকে এসে ও একবার বোধহয় বলেছিল যে মা, উনি বলেছেন যে মেহেরুন্নিসা বলেছেন যে কোনো ভয়ের কিছু নেই, উনি আছেন। শুনে ওর মা বলেছেন যে ও আচ্ছা, কারণ ওর মা তো শুনেছিলেন এই ঘটনাটা যে এখানে একজন ছিলেন বা এখানে যিনি আছেন, ছিলেন বা আছেন মানে একসময় মানুষ হিসেবে ছিলেন, বর্তমানে যিনি আত্মা হয়ে আছেন তিনি কিন্তু সবার উপকার করেন, কিন্তু উনি কিন্তু কোনোদিন দেখতে পাননি, বা তারপরেই উনি হয়তো তৎপর হয়ে যান, উনি ওই নিজের ননদকেও বলেন যে এবার বাড়ি থেকে আমি চলে যেতে চাই, কারণ এ তো আবার আরেক ধরনের মেয়ের পক্ষে সেটা কতটা, কারোর কোনো দিন ক্ষতি করেননি তার মানে তো এইরকম তিনি তো কোনো নিশ্চয়ই প্রমিসও করেননি কারোর কাছে যে না আমি কারো ক্ষতি করবো না, যদি ক্ষতি করে ফেলে। মা তো সব সময় তার সন্তানের ভালো মন্দ নিয়ে সবসময় সে চিন্তিত থাকে। তো যাই হোক, যখন ওরা চলে যাচ্ছে ওই বাড়িটা ছেড়ে তখন কিন্তু মেয়েটি খুবই খারাপ লাগতে থাকে যে মায়া পড়ে গেছে আর কি, এটা তো একটা অদ্ভুত জীবন, এটাও তো একটা অন্য রকমের জীবন। তো সেখানে মানে উৎপাতহীন আর কি, কোনো দিক দিয়ে কোনো উৎপাত ছিল না। ও যখন পেছন ফিরে তাকায় তখন দেখে যে ওই মেহেরুন্নিসা যিনি তিনি দাঁড়িয়ে আছেন, কিন্তু তিনি মানে ট্রান্সপারেন্ট টাইপের, মানে তিনি কিন্তু না মানুষের অবয়বে দাঁড়িয়ে না, এবং অসম্ভব বিষণ্ণতার মুখ, বোঝাই যাচ্ছে ও যে চলে আসছে, ওরা যে চলে যাচ্ছে বাড়িটা থেকে, তাতে উনি ভীষণই মর্মাহত আর কি, ভীষণ করুণ মুখ করে উনি তাকিয়ে থাকেন ওর দিকে। তো ও তো চলে আসে এবং তারপর ও সবাইকে জানায় আর কি যে আমার কিন্তু এরকম একটা এক্সপিরিয়েন্স হয়েছে, যেটা মানে ভয় পায়নি, ও কিন্তু কোনোদিন তাকে ভয় পায়নি, কিন্তু তার সাহচর্য অনেক দিন পেয়েছে, বেশ কিছুদিন, মানে মাঝে মাঝেই কিন্তু তার সঙ্গে ওর দেখা হতো। কিন্তু বাড়িতে ও যখন বলতো যে আমি এরকম দেখলাম বা আমি এরকম করেছি, ওর মাও কিন্তু চুপচাপ ব্যাপারটাকে মেনে নিতেন, বা উনি কি ভাবতেন সেটা ও ঠিক জানে না আর কি।
কেমন লাগলো তোমাদের একটু বলো। কেমন লাগলো একটু সবাই জানিও। আর সবাই একটু যেটা দেওয়া সেটা একটু দিও এখানে, বুঝতেই পারছো। আচ্ছা, কটা বাজে? ঠিক আছে, এই অবধি বরঞ্চ 1.5 ঘন্টা বললাম। আজকে আমি সত্যি ভীষণ টায়ার্ড, বইমেলা থেকে ফিরেছি, ফিরেই আবার কিছুক্ষণের মধ্যেই আবার বসে গেলাম এখানে আর কি। কিছুক্ষণ না, মানে তারপরে আবার বাড়ির কিছু কাজকর্ম ছিল। আর বেড়াল নিয়ে তো আমি নাস্তানুবুদ হয়ে যাচ্ছি। যাই হোক, বেড়াল অসুস্থ ছিল, এখন সে মোটামুটি ঠিক আছে। ঠিক আছে, আজকে তবে এই অবধিই থাক। আবার কবে যেন আছে এই মাসেই, ভুলে যাচ্ছি ডেটটা, কোনো একটা শনিবার আছে, হয়তো এর পরের পরের শনিবার নাকি, আমাকে দেখে বলতে হবে, আমি ঠিক মনে নেই আমার। সবাই একটু পাশে থেকো। আর কি বলবো, এত রাত হয়ে যায় বলে বোধহয় সবাই থাকতে পারো না। সবাই কেমন লাগলো একটু জানিও। তোমরা যদি উৎসাহ দাও তাহলে ভালো লাগে এই আর কি। হ্যাঁ, কিছু তো থাকে না, সে একা থাকতে তার ভালো লাগে না, স্বাভাবিক, স্বাভাবিক। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ টুটুলদি। হ্যাঁ, শুভরাত্রি, শুভরাত্রি। সবাই একটু রিয়্যাক্ট করে দিও। ঠিক আছে, ঠিক আছে, আসি আজকে। আবার এই এই মাসে আবার আরেকটা আছে, কিন্তু আমি ডেট ভুলে গেছি, কোনো একটা শনিবার। শুভরাত্রি, সবাই ভালো থেকো, খুব ভালো থেকো।